আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম সাজ্জাদ হোসেন রোজন। আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আছি, বুয়েটে ফাইনাল ইয়ারে। আশা করি তোমাদের সাথে এক দুইটা ক্লাস হয়েছে আমার, আশা করি। তো আমরা ওইটাই আশা করি ধারাবাহিকতা রাখতে পারবো। আর আমার কথা যদি ঠিক মতো শুনতে পাও, একটু চ্যাট বক্সে কষ্ট করে ওয়াই লিখো, তাহলে ভাইয়া বুঝতে পারবো যে আমার কথাটা একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। আশা করি লিখবা। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যাজ ইউজুয়াল তোমরা অনেক লক্ষ্মী, অনেক ভালো, তোমরা অনেক কষ্ট করে রেসপন্স করো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এখন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ভাইয়া টপিক রিলেটেড, ওই যে আগের মতো কোয়েশ্চেন আর কি, যে টপিক রিলেটেড কোয়েশ্চেন থাকলে একটু কষ্ট করে কিউএনএ তে দিও। আজকে কিউএনএ তে আজমল ভাই আছে, তোমাদের আজমল ভাই একটু পরে তোমাদের পরিচিত দিবে। আর আমি আমার সাথে যত ইন্টারাকশন থাকবে ভাইয়া, ইনশাল্লাহ এই ইন্টারাকশন সবকিছু আমরা আমার সাথে ইন্টারাকশন গুলো চ্যাট বক্সে আমরা শেয়ার করবো। হ্যাঁ, আর কোয়েশ্চেন গুলো সব কিউএনএ তে করবো। হ্যাঁ, তাহলে আমাদের দুইজনের মানে আমাদের প্রত্যেকের মধ্যে স্বচ্ছতা বজায় থাকবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। আমি তাহলে আপাতত বিদায় নিচ্ছি, আজমলের কাছে পরিচিতি পর্বটা দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। ওকে, আজমল ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি আজমল ফুয়াদ। আমি বুয়েটের সিভিল ডিপার্টমেন্টে আসছি 17 ব্যাচের। আজকে তোমাদের কিউএনএ তে থাকবো। ভাই একটু কষ্ট করে একটা জিনিস চেষ্টা করবা, কি আজকের ক্লাস রিলেটেড কোশ্চেন গুলা প্রথমে করতে ভাই, ঠিক আছে? আগের ক্লাসের গুলো পরবর্তীতে করলে ভালো হয়, না হলে তোমাদের আজকের ক্লাস রিলেটেড কোশ্চেন আমি খুঁজে পাবো না, ঠিক আছে? একটু কষ্ট করে এই কাজটা করো, আমি যত সম্ভব সব কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবো ভাই। আসসালামু আলাইকুম। জি ভাই, শুরু করতে পারেন ভাই। সো মাচ ভাইয়া। ওকে, সো চলো আমরা আজকে আগাই। আজকে যে রাসায়নিক পরিবর্তনের ফোর্থ ক্লাস। তো চলো স্টার্ট করি আমরা। আচ্ছা, ওকে। আজকে অনেকজন পরিচিত মানুষ আছো, এটা জেনে ভালো লাগতেছে। ওকে, তো চলো সামনের দিকে যাই। প্রথম টপিক আজকে আমাদের তড়িৎ চুম্বকীয় বর্ণালী ও হাইড্রোজেন বর্ণালী, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী। হ্যাঁ, আচ্ছা। তো বর্ণালীগুলো কিভাবে উৎপন্ন হয় সেটা একটু বলি। হ্যাঁ, দেখো, এখানে লেখাই আছে সুন্দর করে যে কোনো ইলেকট্রন পরমাণুর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন আসে, তখন কি হয়, বিকিরণ দেয়। এই বিকিরণের ফলে যে বর্ণালীটা হয় সেটাই বলা হয় বিকিরণ বর্ণালী, বা যে আলোটা দেখা যায় সেটা হচ্ছে বিকিরিত আলো। এখন কথা বলতে পারো যে ভাইয়া শোষিত আলো কি তাহলে আমরা দেখতে পাই? না ভাইয়া, আমরা শোষণটা কখনোই দেখতে পাই না। কারণ কি, মনে করো আমি 1 2 3 4 5 এরকম 5টা নাম্বারের আলো দিলাম একটা জিনিসের মধ্যে। এই জিনিসটা কি করলো, 5 নাম্বার আলোটাকে রেখে দিল, ঠিক আছে, শোষণ করলো। তাহলে আমরা কোনটা কোনটা দেখবো বলতো? 1 2 3 4 দেখবো, 5 নাম্বারটা কিন্তু দেখবো না। বুঝতে পারছি? তাহলে আমরা অলওয়েজ কোনটা দেখবো? বিকিরিত, মানে যেটা সে ছেড়ে দিবে সেটা দেখবো। হ্যাঁ, শোষিতটা কখনোই দেখবো না। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমাদের মেইন থিমটা কি? অলওয়েজ আমরা যে বর্ণালীগুলা দেখি, আলোগুলা দেখি, এগুলো আসলে আমরা কোনটা দেখি? যেটা সে ছেড়ে দেয়, মানে বিকিরিত করে, সেটা আমরা দেখি। হ্যাঁ, আর এটা বের করা সহজ সূত্র হচ্ছে যে দেখো, E=Hf। এটা কিন্তু আমরা পড়ছি অলরেডি আগের ক্লাসে। আচ্ছা, এখন কথা এই ছাড়ার পরিমাণ, শক্তির ছাড়ার পরিমাণ বা আলো সব তো সেম না, ডিফারেন্ট ডিফারেন্ট আলো কাজ করে, তাই না ভাইয়া? শোষিত রশ্মি কি ফিরে পাওয়া সম্ভব না? আচ্ছা, এবার একটা মজার জিনিস তোমাদেরকে বলি ভাইয়া, বলো। এটা মনে করো একটা কক্ষপথ, 2 নাম্বার, 2 থেকে 6 নাম্বার কক্ষপথে একটা আলো গেছে, 6 থেকে 2তে আবার ফেরত আসছে। হুম, শক্তির পরিবর্তন দুইটাতে কি সমান না ভাইয়া? বলো তো, এটাতেও যা এটাতেও কিন্তু তাই। সো শক্তি আমরা ফিরে পাবো, কিন্তু আমরা ওই যে ফিরে আসার সময় শুধু বর্ণটা দেখতে পারবো। বুঝতে পারছি? ফিরে আসার সময় শুধু বর্ণটা দেখতে পারবো, যাওয়ার সময় দেখতে পারবো না। বুঝতে পারছি ভাইয়া? এটাই হলো ঘটনাটা, আর কিচ্ছু না। ফিরে পাওয়া অবশ্যই সম্ভব। হুম, আচ্ছা। ইলেকট্রনের কক্ষপথ বর্ণালী রেখা বলতে পারো। আচ্ছা, ওকে। সো এরপর কি দেখো, আইমান কথা শুনতে পাচ্ছে না ভাইয়া, তাহলে জয়েন অফ করে আবার অন করো, মানে আবার জয়েন করো, তাহলে বেটার হয়। আচ্ছা, ওকে। সো তারপর দেখো, দেখো আমি ভাইয়া মাত্র কি বললাম, 6 নাম্বার থেকে 2 নাম্বারে আসলে শক্তির যে পরিবর্তন হবে, 6 নাম্বার থেকে 3 নাম্বারে আসলে শক্তির অবশ্যই একই পরিবর্তন হবে না। আবার 6 নাম্বার থেকে 5 নাম্বারে আসলেও শক্তির একই পরিবর্তন হবে না। সো এই যে শক্তির যে ডিফারেন্ট ডিফারেন্ট পরিবর্তন, এটার জন্য বিভিন্ন বিজ্ঞানীরা, আজকে 2 নাম্বার চ্যাপ্টার ভাইয়া, বিভিন্ন বিজ্ঞানীরা অনেক সূত্রগুলা প্রয়োগ করার চেষ্টা করছেন। তো এরকম একটা ওভারঅল সূত্র এই যে এইটা, এই সূত্রটা। এখন এই সূত্রটা কিভাবে আসছে? হুম, এই সূত্রটা ভাইয়া এখন তোমাদের ব্যাখ্যা সহ দেখাই দিব। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো প্রথমেই চলো পরের পৃষ্ঠায় যাই, ব্যাখ্যাটা দেখাই দিই। প্রথমেই বলে নেই, তোমাদের বইতে ব্যাসার্ধ, বেগ, শক্তি বের করার এক এক বইতে এক এক সূত্র দেওয়া আছে। তো আমরা এখন যেহেতু সূত্র প্রমাণ করব, আমরা চেষ্টা করব কি, ইন্টারন্যাশনাল ইউনিট যেটা, মানে সিস্টেম ইন্টারন্যাশনাল বা এমকেএস,
এমকেএস ইউনিটে সবকিছু নেওয়ার, মানে জুল, হ্যাঁ, তারপর হচ্ছে মিটার, তারপর মিটার পার সেকেন্ড, এগুলো নেওয়ার। হ্যাঁ, 2টা 15-তে না ভাইয়া। ওকে, তারপর দেখো এটাতে নেওয়ার ট্রাই করবো। তো চলো আগে আমি এগুলো লিখে ফেলি যে এমকেএস এ এগুলোর ভ্যালুগুলো কি কি। হ্যাঁ, যেমন আচ্ছা ভাইয়া তোমরা হচ্ছে হ্যান্ড রেস করো না। হ্যাঁ, হ্যান্ড রেস করলে না ভাই এর স্ক্রিনটা হঠাৎ করে একটু হ্যাং করে ফেলে। হ্যাঁ, কষ্ট করে এটা একটু করো না, থ্যাংক ইউ। তো চলো তারপর একটু দেখি। আর এন দেওয়া আছে, আমি প্রত্যেকটার ভ্যালু তোমাদের জন্য লিখে দিই যাতে সূত্রে মানে ইজি হয় বুঝতে আর কি। প্রত্যেকটা ডেরিভেশন সহ আমি লিখে দিব যে প্রত্যেকটাকে কি বলে না বলে, তোমরা শুধু একটু ধৈর্য ধরে স্ক্রিনটা দেখতে থাকো। হ্যাঁ, আমি আসসালামু আলাইকুম ভাই, একটা কথা ভাইয়া, রোজন ভাই, ভাইয়া ওই অনেকে কথা শুনতে পারতেছে না ভাই, বুঝছেন? আপনার কথাটা অনেকের কাছে অস্পষ্ট যাচ্ছে, তো এই কারণে বলতেছে বারবার। আচ্ছা, তুমি আজমল, আজমল আমার কথা শুনতে পাচ্ছ ঠিকঠাক মতো? আমার মাঝে মধ্যে ভাই একটু কেটে কেটে আসতেছে, কিন্তু আচ্ছা মাঝে মাঝে একটু কেটে হ্যাঁ, কেটে কিন্তু আসতেছে ক্লিয়ার না হলে সবসময় ক্লিয়ারই আসতেছে। না? আচ্ছা হ্যাঁ ক্লিয়ার ভাই, এখন ক্লিয়ার। আচ্ছা, আমি আবার ক্লিয়ার করতে সবাই, থ্যাংক ইউ আজমল ভাইয়া। দেখো জি ভাই। এই এমকেএস পদ্ধতিতে বা এমকেএস সিস্টেমে আমরা দেখি যে হচ্ছে এরকম ভ্যালুগুলো কাজ করে। হ্যাঁ, যে দেখো আর এন আছে, এটা দিয়ে কি প্রকাশ পায়, ব্যাসার্ধ বের করা যায়, nth কক্ষপথের ব্যাসার্ধ বের করা যায়। ভি দিয়ে হচ্ছে বেগ বের করা যায়, ই দিয়ে হচ্ছে শক্তি বের করা যায়। এখন এখানে কয়েকটা টার্ম আছে, এই টার্মগুলো ভাইয়া একটু লিখে দিই। সেটা হচ্ছে দেখো এফসাইলন নট। হ্যাঁ, এফসাইলন নট, এফসাইলন নটটা কি, শূন্য স্থানে ভেদন যোগ্যতা, শূন্য স্থানে ভেদন যোগ্যতা মানে হচ্ছে যে ইয়ের মধ্যে দিয়ে, বায়ুর মধ্যে দিয়ে কিভাবে যায় আর কি, ওইরকম আর কি চিন্তা করো। হ্যাঁ, এটা জাস্ট একটা একটা ধ্রুবক, এটার ভ্যালু আছে দেখো 8.854 ইন্টু 10⁻⁻12 ফ্যারাডে পার মিটার। এটা নিয়ে তোমরা চুম্বক ক্ষেত্রে সেকেন্ড ইয়ারে গিয়ে পড়বা ফিজিক্সে। হ্যাঁ, এটা আপাতত জাস্ট ধরে রাখো যে কোনো একটা জিনিস শূন্য স্থানে কত জলদি যাইতে পারে তার একটা মান, হ্যাঁ, মানে ভেদ করতে পারে তার একটা ভ্যালু। হ্যাঁ, এটা একটা মানে মিস্টেক দেওয়া ভাই, মানে চ্যাপ্টার 4 লেখা তো স্লাইডের শুরুতে, এটা একটু ভুল দেওয়া। হ্যাঁ, এই যে দেখো এই 4 নাম্বার দেওয়া না, এটা একটু ভুল, এটা একটু ভুল। হ্যাঁ, আচ্ছা ওকে। সো তারপর দেখো আমাদের আরেকটা এইচ আছে, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্ক ধ্রুবক। এটার ভ্যালু আমরা সবাই জানি, অলরেডি আগের ক্লাসে করছি, 626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। হ্যাঁ, তারপর দেখো এগুলো সব একক। হ্যাঁ, এগুলো সব একক, এগুলো প্রত্যেকটা হচ্ছে একক, জাস্ট এগুলো মনে রাখার জন্য, আর কিছু না। আর এন হচ্ছে ব্যাসার্ধ, nth কক্ষপথে ব্যাসার্ধ। হ্যাঁ, এম হচ্ছে ইলেকট্রনের ভর। প্রত্যেকটা ভ্যালু লিখে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে ফেলো আমার সাথে সাথে। এই প্রমাণটা কি পরীক্ষায় আসবে? হ্যাঁ, আমি আসবে না, তাও আমি পুরোটা দেখাবো আর কি, আসতেও পারে, বলা যায় না। আচ্ছা, তারপর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এটাও একটা একক। আর এন হচ্ছে শক্তি স্তর, মানে কত নম্বর শক্তি স্তরে আছে বা কত নম্বর শক্তি স্তরে যাবে এটা। আর হচ্ছে তোমার জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। হ্যাঁ, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। আচ্ছা, তো এইটাই বলতেছি আর কি, যে আমাদের তাহলে মেইন থিম কি দেখো ভাইয়া, আমাদের উচিত হচ্ছে ফ্যারাডে গুলো একক। হ্যাঁ, ইএসইউ দিয়ে আমরা করবো না, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএসইউ মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ওগুলা কিচ্ছু নিয়ে আমরা কথা বলবো না, বিকজ আমাদের মেইন ফোকাসটা থাকবে হচ্ছে সূত্রের ডেরিভেশনটা। হ্যাঁ, আর এই সূত্রের ডেরিভেশন আমরা কিভাবে করবো সেটা। তো দেখো ভাই, আমাদের মেইন ফোকাস হচ্ছে এমকেএস সিস্টেম, যেটা ইন্টারন্যাশনাল ইউনিট। এটাতে আমরা কি কি পাবো, এটাতে আমরা দেখো ব্যাসার্ধের সূত্র পাই, বেগের সূত্র পাই, শক্তির সূত্র পাই। আচ্ছা, এই প্রত্যেকটা সূত্রেতে কি কি ব্যবহার করা হয়েছে নতুন নতুন জিনিস, এগুলোর প্রত্যেকটা ব্যাখ্যা ভাইয়া দিয়ে দিছি, যে হচ্ছে এফসাইলন নট। হ্যাঁ, এটা হচ্ছে এমকেএস মেথডে এটার মান। হ্যাঁ, দেখো এখানে মানে এফসাইলন নট দেওয়া আছে শূন্য স্থানে ভেদন যোগ্যতা। শূন্য স্থানে ভেদন যোগ্যতা কি ভাইয়া,
একটা পদার্থ শূন্য স্থানে কত জলদি ভেদ করে যেতে পারে, মানে শূন্য স্থানকে কত জলদি ভেদ করে যেতে পারে সেটা। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এম হচ্ছে ইলেকট্রনের ভর, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, হ্যাঁ ধরো এখানে একটা কারেকশন করি, হ্যাঁ ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এন হচ্ছে শক্তি স্তর, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। হুম আর এগুলাই হচ্ছে আমাদের মেইনলি কাজ। আর দেখো এটাই হচ্ছে আমাদের সূত্র, একটু সূত্রটা মনে রেখো। এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া এখানে এই যে ই এর আগে একটা মাইনাস কেন দিছি, হ্যাঁ একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া ই এর আগে এখানে মাইনাস কেন দিছি। হ্যাঁ এই কোয়েশ্চেনের অ্যান্সারটা ভাইয়া দিচ্ছি। দেখো এটা হচ্ছে তোমরা পদার্থবিজ্ঞানে পড়ছো অলরেডি, সেটা হচ্ছে কোনো একটা বস্তু যদি অসীমে থাকে, অসীম থেকে যদি একটা ক্ষেত্রের মধ্যে নিয়ে আসা হয়, তখন বাহিরে থেকে শক্তিটা দিতে হয়। হ্যাঁ অসীম থেকে যখন কোনো বস্তুকে কোনো ক্ষেত্রের ভিতরে নিয়ে আসা হয়, তখন শক্তিটা বাহিরে থেকে দিতে হয়। এই যে বাহিরে থেকে শক্তি দিলে এটা হয় নেগেটিভ, ভিতর থেকে শক্তি দিলে এটা হয় পজিটিভ। কথাগুলো আবার ঠান্ডা মাথায় একটু বলি। জিনিসগুলো হচ্ছে এরকম ভাইয়া, যে মনে করো তুমি একটা দরজার বাইরে দাঁড়াইছো, আমার বাসা দরজার বাইরে দাঁড়ায় আছো, তুমি দরজার ভিতরে মানে তোমাকে যদি বাইরে থেকে ধাক্কা দেয় তাহলে ভিতরে ঢুকে যাবা, ঠিক আছে? বাইরে থেকে ধাক্কা দিই তাহলে ভিতরে ঢুকে যাবা। এইটাকে বলা হয় হচ্ছে মানে এটা কি মানে বিরুদ্ধে কাজ করা হয়েছে, বাইরে থেকে কাজ করা হয়েছে, এর জন্য নেগেটিভ। নেগেটিভ সাইন দিয়ে শুধু দিক বুঝায়, হ্যাঁ বাইরে থেকে কাজ হইলে নেগেটিভ হয়, ভিতর থেকে কাজ হইলে পজিটিভ হয়। মাইনাস দিয়ে শুধু দিক বোঝায়। হ্যাঁ আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারতেছো। হ্যাঁ আচ্ছা, এবার তোমাদের কাছে আরেকটা কোশ্চেন আছে যে ভাইয়া ইএন এর সূত্রটা তো মিললো না। ভাইয়া তোমাদেরকে আগেও বলছি যে এক এক বইয়ে এক একটা সূত্র দেওয়া আছে, এক একটা এককের উপর ভিত্তি করে। হ্যাঁ এক একটা এককের উপর ভিত্তি করে। তো এখন জিনিসটা হচ্ছে কি, ব্যাপারটা এরকম ভাবে চিন্তা করো যে হচ্ছে আমরা সব সময় কি করব, আমরা সব সময় হচ্ছে এমকেএস পদ্ধতিতে করার চেষ্টা করব। হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার। আমি মানগুলো দিয়ে দিছি, তোমরা একটু নোট ডাউন করে নাও, এসএস নিয়ে নাও সবাই। হ্যাঁ তারপর হচ্ছে আমরা বাকি কাজটা করব। হ্যাঁ ওকে, এটা হ্যাঁ এন শক্তি স্তরের উপর ভিত্তি করে হয়। হ্যাঁ এন শক্তি স্তরে ভিত্তি করে হয়। আমরা সবসময় এমকেএসটা ইউজ করলে বেটার। হ্যাঁ এমকেএসটা ইউজ করবো, সমস্যা নেই, যে কোনোটা ইউজ করো, তোমাদের প্যারা নাই, আমাদেরও প্যারা নাই, কিন্তু এমকেএসটা ইউজ করলে বেটার আর কি, প্যারা নাই, চিল যেটা ইচ্ছে ইউজ করো, সমস্যা নেই। হ্যাঁ এমকেএসটা ইউজ করাটাই বেটার। হ্যাঁ আচ্ছা ওকে। সো তারপর হচ্ছে চলো, এটা আশা করি এসএস নিয়ে ফেলছো তোমরা বা হচ্ছে দেখতে পারতেছো। তো চলো, স্লাইড তো পরেই পাবো এক্স্যাক্টলি, তাও অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাই মানগুলো কই পাবো, তাই বলছি আর কি এসএসটা নিয়ে রাখো। তো চলো যাই সামনের দিকে, এটা প্রুফ করি। খেয়াল করো ভাইয়া, আমরা হচ্ছে মাত্র একটা সূত্র লিখলাম এমকেএস এ, আমি লিখে দিই আবার এমকেএস এ সবগুলা। এখানে একটা ই এন এর একটা সূত্র পাইছি, সেটা কি ভাইয়া, মাইনাস জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন স্কোয়ার। ঠিক আছে, এমকেএস পদ্ধতি হচ্ছে এসআই ইউনিট, এসআই আর কিচ্ছু না। এম মানে মিটার, কে মানে কেজি, এস মানে সেকেন্ড, আর কিচ্ছু না। হ্যাঁ আর ই নেগেটিভ হয়েছে এই কারণে যে হচ্ছে আমি বাইরে থেকে কোনো শক্তি যদি ভিতরে আনি, সেটাকে বলে হচ্ছে নেগেটিভ। মনে করো একটা কণা বাইরে থেকে ভিতরে ঢুকছে, এটাকে বলবো নেগেটিভ, আর ভিতর থেকে বাইরের দিকে যায় তাহলে বলবো পজিটিভ। এই মাইনাস প্লাসটা হয়েছে শুধু কাজের ভিন্নতার জন্য, আর কিচ্ছু না। হ্যাঁ আমরা সব সময় চেষ্টা করব এমকেএসটা ইউজ করার জন্য, এছাড়া তোমরা যেটা ইচ্ছা এটা ইউজ করো। হ্যাঁ আচ্ছা দেখো, এবার আমি কি করব, দুইটা ইয়ে নিব। দেখো ই, ই তো হচ্ছে কি এনার্জি, এন মানে তো ওই যে শেল নাম্বার, এল মানে লোয়ার, বুঝছো? নিম্ন শক্তি স্তরের জন্য একটা সূত্র তাহলে পাবো, দেখো এরকম, জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এন এল স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। খেয়াল করছো মানে এন এল এর জায়গায় বসাইছি আর কি, এটা একটা। আর আরেকটা হচ্ছে ই এন এইচ, এইচ মানে হায়ার, উপরের শক্তি স্তর, জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 8 এন এইচ স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। ঠিক আছে, এই ভ্যালুগুলো আমরা বসাইলাম। এবার ভাইয়া তোমরা বলো তো, বিকিরণ আমরা কখন দেখবো, হাই থেকে লোতে গেলে নাকি লো থেকে হাইতে গেলে? বিকিরণ আমরা কখন দেখবো, বিকিরণ আমরা কখন দেখবো বলো তো? হাই টু লো, ভেরি গুড। মানে যখন এন এইচ থেকে এন এল এ যাবে তখন আমরা বিকিরণ দেখবো, তাই না? তখন আমরা বিকিরণ দেখবো, ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, আমি রিজনটা ডিসক্রাইব
অ্যাটলিস্ট 3বার করছি, আমি আরেকবার করব। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনো ভাইয়া। সেটা হচ্ছে ই এর মান নেগেটিভ হয়েছে এই কারণে যে কোনো একটা কণা যদি বাইরে থেকে ভিতরের দিকে আসে, একটা ক্ষেত্রের মধ্যে আসে, বাইরে থেকে আসে, তাহলে এটাকে নেগেটিভ ধরা হয়, যেহেতু বাইরে থেকে আসছে। আর ভিতর থেকে বাইরের দিকে নিয়ে গেলে এটাকে পজিটিভ ধরা হয়। তো এই যত আমরা শক্তি বের করি, সব বের করি কি বাইরে থেকে ভিতরে আসছে এইটা চিন্তা করে, বা উপর থেকে নিচে আসছে এটা চিন্তা করে। এজন্য হচ্ছে নেগেটিভ গুলো ধরা হয়েছে, এই জন্য ই এর মান নেগেটিভ। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করে দেখো ভাইয়া। এবার তাহলে আমরা কি করব, একটা বের করব কি ই, শক্তির পার্থক্য বের করব। তাহলে কি উপরের শক্তি স্তর মাইনাস নিচের শক্তি স্তর, তাই না? এটাকে আমরা কি বলবো, ডেল ই। শক্তি স্তরের পার্থক্য ইকুয়াল টু, শক্তি স্তরের পার্থক্য ইকুয়াল টু, এটার আমরা কি বলবো, বিকিরিত শক্তি। ঠিক আছে, বিকিরিত শক্তি। কারিব বলতেছে কেন চিন্তা করা হয়, জাস্ট এমনি, জাস্ট বোঝানোর জন্য যে দিক কোনটার দিক কেমন হবে। তো এটার মানগুলো চলো বসাই দিই আমরা। এন এইচ এর মানটা বসাই, তাহলে মাইনাস জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এন এইচ স্কোয়ার, হ্যাঁ, এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার মাইনাস মাইনাস জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন এন এইচ স্কোয়ার। এগুলো হচ্ছে যে বোর কক্ষপথ বের করার সূত্র, এই সব বের করার সূত্র, এইসবের সূত্র। হ্যাঁ, এই কোশ্চেনটা কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট। ঠান্ডা মাথায় দেখো। হ্যাঁ, সমীকরণ প্রুফ হবে না মানে, প্রুফ তো হবেই, এম কে এস এর ভ্যালুটা পাবো না আর কি, এক্সাক্ট ইটস লাইক ডেল এইচ। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, তো তারপর দেখো কি হচ্ছে, মাইনাস জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এন এইচ স্কোয়ার। ও আচ্ছা আচ্ছা, একটা ভুল করছি, এটা হচ্ছে এন এল হবে। থ্যাংক ইউ। এন এইচ স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার মাইনাস প্লাস জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। আচ্ছা, এবার খেয়াল করো, আমি যদি ওই প্লাসটাকে সামনে লিখি মাইনাসটাকে পিছে লিখি, তাহলে এরকম হয় না, জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এন এল স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 এন 8 এন এইচ স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। হ্যাঁ, তোমরা ভাইয়া চ্যাটের দিকে ফোকাস না করে একটু কষ্ট করে স্ক্রিনের দিকে ফোকাস করো। হ্যাঁ, পরেরটা পরে আমি বলবো। হ্যাঁ, এপসাইলন নট স্কোয়ার, এটা এপসাইলন নট স্কোয়ার, আমি প্রত্যেকটা বলবো, একটু দেখে যাও। এরপর হচ্ছে আমি কমন নিব, দেখো জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। হ্যাঁ, ইনটু, দেখো কমন নিলে কি আছে, 1 বাই এন এল স্কোয়ার বাই 1 বাই এন এইচ স্কোয়ার। হ্যাঁ, এবার একটু খেয়াল করো, যার বইতে থাকুক বা না থাকুক ওইটা নিয়ে পরে বলবো। হ্যাঁ, তোমরা আগে এটা একটু খেয়াল করে দেখো, এইটুক পর্যন্ত তোমরা বুঝতে পারছো যে কিভাবে কি কমন নিছি না নিছি, একটু কষ্ট করে দেখো, বুঝতে পারলে ডি দাও, ডি মানে ডান। হ্যাঁ, একটু কষ্ট করে প্রত্যেকটা খেয়াল করে করে দেখো। এইটুক পর্যন্ত বুঝতে পারলে দেন আমরা সামনে যেতে পারবো। হ্যাঁ, খালি বিয়োগ করছি আর কিচ্ছু করিনি। হ্যাঁ, বিয়োগ করে কমন নিছি খালি। হ্যাঁ, দেখো প্রত্যেকটা লাইন দেখো। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো ভাইয়া। জি ভাইয়া, আমাদের একটা পোল আছে, হ্যাঁ, যে তোমরা কি বুঝতে ওই যে ওই পেরেছো পোলটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। জি জি জি, আমি আর কি যে দেখা যায় কিনা এটার জন্য বলতেছিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক এটা আর আছে। কি। হ্যাঁ, ওইটা আমি পরে লঞ্চ করবো না ইনশাল্লাহ। জি, আচ্ছা, এই অনেক ধন্যবাদ মামুন ভাইয়া। ওকে, তো তারপর একটু খেয়াল করে দেখো যে বিকিরিত শক্তি কিভাবে আসলো, এই যে প্রত্যেকটা যে বিয়োগ করতেছি, হ্যাঁ, কমন নেওয়ার সময় যে ব্র্যাকেট গুলা নিছি, একটু খেয়াল করে দেখো কি কি করছি না করছি। হ্যাঁ, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা খেয়াল করে করে পড়ো, আমি লিখে দিয়ে রাখছি, তোমরা একটু পরে পরে দেখো কি করছি। জাস্ট দুইটা বিয়োগ করছি, ঠিক আছে, আর কিচ্ছু করিনি। থার্ড ব্র্যাকেট ভাই, ব্র্যাকেট দেওয়া তো প্যারা না, ব্র্যাকেটটা জাস্ট আমি এমনিই দিছি। এটা ফার্স্ট ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দাও, কিচ্ছু না, এটা আমি এমনিই দিছি। হ্যাঁ, এটা আমি দিছি। হ্যাঁ, এটা সমস্যা নেই, এটা ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে, সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে, থার্ড ব্র্যাকেট দিলেও হবে। আমি কমন নিছি, আমি সেটা বুঝাইছি আর কি। হ্যাঁ, কমন নিছি। হ্যাঁ, দেখো কি করছি, আমি হচ্ছে এইটা থেকে, এই এনএইচ থেকে এনএলটা বিয়োগ করছি, এটা বিয়োগ করছি। দেখো এই দুইটা বিয়োগের ভ্যালু বসাই দিছি। হ্যাঁ, বিয়োগের ভ্যালুটা বসাই দিয়ে তারপর দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে।
আচ্ছা, এটাই তাহলে মেইন কাহিনীটা আমার কি, উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসলে শক্তি বিকিরিত হয়। তাই আমরা কি করছি, উপরের শক্তি স্তরের শক্তি মাইনাস নিচের শক্তি স্তরের শক্তি ইকুয়াল টু এই যে ডেল ই ইকুয়াল টু বিকিরিত শক্তি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঘটনা। তারপর আমরা বিয়োগ টিয়োগ করে এই সূত্রটা পাইছি। হ্যাঁ, পরের সূত্রটা পরের পৃষ্ঠায় আমরা দেখি। রাফসান, এন এইচ মানে তো হায়ার, এন এল মানে তো লোয়ার, বুঝাই যাইতেছে হায়ারের শক্তি বেশি হবে, লোয়ারের শক্তি কমই হবে। হ্যাঁ, ওই অনুযায়ী ইএন এর মান মেমোরাইজ করতে হবে না, দেখাচ্ছি। এরপর দেখো ডেল ই এর ভ্যালু ভাইয়া কি পাইছিলাম, ভাইয়া পাইছিলাম হচ্ছে জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার 1 বাই এন এল স্কোয়ার মাইনাস 1 বাই এন এইচ স্কোয়ার। এটা তো এটাকে একটু সুন্দর করে এইভাবে লেখা যায় যে দেখো সব কনস্ট্যান্ট গুলাকে যদি এই পাশে রাখি 8 এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। হ্যাঁ, আর এই সূত্র কিন্তু আমরা একটু আগেও পড়ছি যে এই যে ই ডেল ই ইকুয়াল টু এইচ এফ, আবার এইচ এফ মানে কি এইচ সি বাই ল্যামডা। তা আমি এটা বসাই দিই, দেখো ডেল ইর জায়গায় বসাই দিই এইচ সি বাই ল্যামডা জেড স্কোয়ার 1 বাই এন এল স্কোয়ার মাইনাস 1 বাই এন এইচ স্কোয়ার। তোমরা এখন কোনো কোয়েশ্চেন করে না, দয়া করে একটু কষ্ট করে একটু দেখো, পরে ভাইয়া সব অ্যান্সার দিব, বারবার অ্যান্সার দিব, সমস্যা নেই, একটু দেখো। তারপর আমি জাস্ট এই পাশে কোনাকুনি গুণ করব, এখানে 1 রাখবো 1 বাই ল্যামডা ইকুয়াল টু এম ই টু দি পাওয়ার 4 এম ই টু দি পাওয়ার 4 8 এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার ইন্টু এইচ সি। হ্যাঁ, 1 বাই এন এল স্কোয়ার মাইনাস 1 বাই এন এইচ স্কোয়ার, আর এইখানে আমি জেড স্কোয়ারটা নিয়ে আসছি। আচ্ছা, ঠিক আছে। দেখো তাইলে আশা করি এইটুক পর্যন্ত আমাদের সবাই ঠিক আছে। হ্যাঁ, দেখো তাইলে হচ্ছে কি করছি, এই ভ্যালুগুলো আনছি। এবার আমি কালারটা একটু চেঞ্জ করব, কালারটা চেঞ্জ করে একটু লিখবো, খেয়াল করো সবাই। এইটুক পুরোটাই ধ্রুবক, এইটুক পুরোটাই কিন্তু ধ্রুবক, দেখো প্রত্যেকটার মান কিন্তু ধ্রুবক। এই ধ্রুবকটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক, এই ধ্রুবকটাকে বলা হয় হচ্ছে রিডবার্গ ধ্রুবক। হ্যাঁ, এই ধ্রুবকটাকে বলা হয় হচ্ছে রিডবার্গ ধ্রুবক। এফ মানে কম্পাঙ্ক, এফ হচ্ছে কম্পাঙ্ক, যেটাকে তোমরা এইচ নিউ পড়ছো। হ্যাঁ, এটাও পড়ছো। রিডবার্গ ধ্রুবক, এটার ভ্যালু কি, এটা ক্যালকুলেটরে বসাইলে তোমরা এটার ভ্যালু পাবা হচ্ছে 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 7 পার মিটার, এটার ভ্যালুটা পাবা। আর পার মিটারটা হচ্ছে একক, পার মিটারটা হচ্ছে একক। আচ্ছা, তো খেয়াল করে দেখো যে রিডবার্গ ধ্রুবক হচ্ছে এইটা। তাহলে আমাদের মেইন কনসেপ্টটা কি থাকলো দেখো, যে 1 মানে এখানে একটু খেয়াল করে দেখো, আমাদের এম ই টু দি পাওয়ার 4 8 এইচ স্কোয়ার ইপসাইলন স্কোয়ার, এগুলো যদি ক্যালকুলেটরে এগুলোর ভ্যালুগুলো বসাও তখন হচ্ছে রিডবার্গ ধ্রুবকটার মান আসবে এরকম। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা হচ্ছে ঘটনা। এই লাস্ট লাইনের গুণটা বুঝিনি, কোনো সমস্যা নেই, এটা তাকাও, এটা দেখলেই বুঝবো ভাইয়া। এইচ সিটা উপরে আছে, এটা হচ্ছে নিচে চলে আসছে, এই দেখো নিচে চলে আসছে, উপরে 1, আর নিচে দেখো যে এই জিনিসটা এখানে চলে আসছে। হ্যাঁ, কিচ্ছুই করিনি, খালি কোনাকুনি গুণ করছি। আর দেখো এই জেড স্কোয়ার এখানেই আছে, এই যে দেখো গুণ অবস্থায় রাখছি আর কি, একটু আলাদা করে রাখছি। হ্যাঁ, জেড এর ভ্যালু এটা তো বলছি পারমাণবিক সংখ্যা, যদি হাইড্রোজেন হয় তাহলে জেড এর ভ্যালু কত হবে 1, যদি সোডিয়াম হয় তখন জেড এর ভ্যালু কত হবে বলো তো সবাই, সোডিয়াম হইলে চ্যাট বক্সে লিখো। হ্যাঁ, সোডিয়াম হইলে জেড কত হবে বলো তো, সোডিয়াম হইলে জেড হবে 11, 11, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা 11। হ্যাঁ, জেড এর ভ্যালু হবে হচ্ছে 11। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের মেইন থিম। তাহলে চলো আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিস এখন হচ্ছে ব্যাখ্যা দিই, এই সহজভাবে জিনিসটাকে ব্যাখ্যা দিই। দেখো 1 বাই ল্যামডা, একটু আগে যেটা পড়লাম, এটাকে আমরা এখন শর্টভাবে এভাবে লিখবো, আর এইচ ইন্টু 1 বাই এন এল স্কোয়ার মাইনাস 1 বাই এন এইচ স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সূত্র। এটার আর এইচ এর ভ্যালুটা হচ্ছে 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 7 পার মিটার। আচ্ছা, এগুলোর প্রত্যেকটার মান আমরা বের করব। এগুলোর প্রত্যেকটার মান আমরা বের করবো, এটা স্কোয়ার, জেড স্কোয়ার ওইটা। হ্যাঁ, স্কোয়ার 2 না ভাইয়া, স্কোয়ার। আচ্ছা, এগুলোর প্রত্যেকটা ভ্যালু আমরা বের করব। আচ্ছা, এরপর কয়েকটা জিনিস তোমাদের পড়াই। আচ্ছা, এখানে ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, এটা কিন্তু আমরা জানি ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর এইচ কি রিডবার্গ ধ্রুবক,
রিডবার্গ ধ্রুবক, যার ভ্যালু আমরা কিভাবে বের করি, m e to the power 4 divided by 8, হ্যাঁ, h স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার আবার ইন্টু hc, বাস এইভাবে করে বের করা যায়। আচ্ছা, এবার তোমাদের একটা নতুন টার্ম পরিচিত করাই দিই। দেখো এটাকে বলা হয় হচ্ছে তরঙ্গ সংখ্যা। এটাকে বলা হয় হচ্ছে তরঙ্গ সংখ্যা। এটাকে বলা হয় হচ্ছে তরঙ্গ সংখ্যা। এটা ইকুয়াল টু হচ্ছে আবার 1/λ। এটাকে বলা হয় হচ্ছে তরঙ্গ সংখ্যা, এটাকে বলা হয় হচ্ছে 1/λ। আচ্ছা, অনেকে বলবা যে ভাইয়া ক্যালকুলেটরে এটা মান বসাইলে 0 আসে। হ্যাঁ, এটা 0 আসে কারণ এগুলোর ভ্যালুগুলো অনেক ছোট। তাহলে এটাকে এইভাবে বসাও, দেখো m e স্কোয়ার বাই 8 h স্কোয়ার এপসাইলন স্কোয়ার ইন্টু ই স্কোয়ার বাই এইচ সি। এই যে এইভাবে করো, আগে এইটুকের ভ্যালু বের করো, তারপর এইটুকের ভ্যালু বের করো, তাহলেই হবে। হুম, আচ্ছা, এমনি এমনি আলাদা করে করো, তাহলে অ্যান্সারটা চলে আসবে। এমনি আলাদা করে করো, তাহলে অবশ্যই তোমাদের অ্যান্সারটা চলে আসবে। 1.097 ইন্টু 10⁻7 পার মিটার। হ্যাঁ, এবার করো, এবার দেখবো সবার অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, এবার একজন কোশ্চেন করছো যে ভাইয়া ই এর মান কত? ই হচ্ছে ইলেকট্রনের চার্জ ভাইয়া, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। হ্যাঁ, ওকে, খেয়াল করে দেখো, ভাইয়া যেভাবে বলছি সেভাবেই ভাইয়া অবশ্যই বুঝে দিছি, একটু খেয়াল করে দেখো। এন এর, এন তো শক্তি স্তর, হ্যাঁ, এন তো শক্তি স্তর, শক্তি স্তরে কোনো ভ্যালু আছে বা মানে শক্তি স্তরে কোনো একক আছে বলো তো সবাই? শক্তি স্তরের, শক্তি স্তরে কিন্তু কোনো একক নাই। হ্যাঁ, জেড এরও কোনো একক আছে? জেড এরও কিন্তু কোনো একক নাই, বুঝছো? মানে এই তিনটা হচ্ছে এককহীন, এই তিনটা হচ্ছে এককহীন। কিন্তু ল্যামডার একক কি? ল্যামডার একক মিটার। তাহলে 1/λ মানে কি বলতো? 1/λ, 1/λ মানে কিন্তু পার মিটার। তাহলে এই পাশে যদি পার মিটার হয়, তাহলে এটার একক অবশ্যই কি হবে? পার মিটার হবে। বুঝতে পারছি? এই দুই পাশে একক তো সেম হইতে হবে এটার জন্য। হ্যাঁ, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে বাম পাশে যেহেতু পার মিটার আছে, ডান পাশেও এটা পার মিটারই হবে এককটা। হ্যাঁ, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। হুম, এইভাবে হচ্ছে আমরা এককটা ডিফাইন করি। আচ্ছা, তারপর দেখো, তাহলে তরঙ্গ সংখ্যার একক কি হবে বলতো? এটা যদি মিটার হয়, তাহলে তরঙ্গ সংখ্যার একক হবে হচ্ছে পার মিটার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা ফারদিন ভাই এটা গত ক্লাসে শেখানো হয়েছে। এইচএফ কেন এটা হয়েছে এটা হচ্ছে আজকের ক্লাসে আর বলবো না। আচ্ছা, তারপর এইখানে আমাদের কিসের কিসের ভ্যালু গুলো কাজ করে দেখো। প্লাঙ্কের (-34 জুল সেকেন্ড), এপসাইলন নট হচ্ছে 8.854 ইন্টু 10⁻12, হ্যাঁ, ফ্যারাডে পার মিটার। এই ভ্যালুগুলো বসায় দাও। এম এর ভ্যালু হচ্ছে তোমার কত? 9.11 ইন্টু 10⁻31 কেজি। আমরা জেড দিয়েই করব, বইতে তাহলে ভুল দেওয়া আছে। হ্যাঁ, বইতে তাহলে ভুল দেওয়া আছে। ওকে, 10⁻31 কেজি। তারপর তোমাদের ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻19 কুলম। ঠিক আছে, হ্যাঁ, মাইনাস দিবা, অবশ্যই মাইনাস দিবা। ওকে, তো এই দেখো সবগুলোর ভ্যালু কিন্তু ভাইয়া দিয়ে দিছি আশা করি। আর সি তো জানোই, আলোর বেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এখন তোমরা এরকম আলাদা আলাদা করে বসায় সবাই বলো যে এই মানটা আসছে কিনা। এই মানটা আসলে ডি দিবা সবাই, ডি, ডি মানে ডান। তাহলে দেখবো যে এই মানটা আসছে। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, তাহলে এই মানটা আসছে আশা করি। যদি এই মানটা আসে, ইএসইউ দিয়ে এখন করা যাবে না, এখন আমরা সব এসআই দিয়ে করব। হ্যাঁ, মানে আমার ক্লাসের সাথে সব এসআই দিয়ে আমরা করব, আমরা ইএসইউ দিয়ে কোনো কথা বলবো না, কোনো কিছু করব না, বুঝছো? তাহলে একটা নিয়মে থাকলে বেটার, এক একজন এক একটা করলে ঝামেলা হয়ে যাবে ভাইয়া। হ্যাঁ, আমরা সবাই একটা নিয়মে করব। ওকে, সো হচ্ছে এটা হচ্ছে আমাদের আইডিওলজি থাকবে। আচ্ছা, ওকে, সো যাদের যাদের মিলছে সবাই একটু কষ্ট করে ডি দিয়ে দাও। হ্যাঁ, ওকে, আমি যেভাবে যেভাবে করতে বলছি ঠিক সেইভাবে করো। আগে ওইটুক গুণ করো, ইনটু ওইটুক গুণ করো। ঠিক আছে, ওইটুক আলাদা আলাদা করে করো, নিজে সব একসাথে করতে যাইও না। হ্যাঁ, নিজে সব একসাথে করতে যাইও না। ওকে,
তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো এইটুক দেখো আলাদা আলাদা করে কেন করছি না, ইএসসি দিয়ে কখনো চাবে না, তুমি যে কোনো এককে ইউজ করতে পারবা। হ্যাঁ, তোমাদের একক নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, একটা দিয়ে করবা, আলাদা আলাদা করো, তাহলে দেখবে অ্যান্সারটা আসবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো তাহলে কি করবো ভাইয়া, অবশ্যই মার্ক দিবে। ইএসইউ কোনো স্ট্যান্ডার্ড ইউনিট না ভাইয়া। হ্যাঁ, ইএসইউ কোনো স্ট্যান্ডার্ড ইউনিট না, স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে তোমার এসআই বা এমকেএস পদ্ধতি, বুঝছো ভাইয়া? এজন্য তোমরা এরকম যে আলাদা আলাদা ভাবে করো, তাহলে ভ্যালুটা অবশ্যই এটা আসবে। হ্যাঁ, 1.09। আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম মানুষের অ্যান্সারটা এরকম আসছে। হ্যাঁ, আচ্ছা, এমসিকিউ তে কি এমকেএস লাগবে? এটা হ্যাঁ, অবশ্যই এমসিকিউ তে এমকেএস লাগবে। হ্যাঁ, আমি আবারও বলতেছি, আমাদের ক্লাসে আমরা এখন থেকে যা করব সবগুলা এম করব। সো আমরা এই সূত্রগুলো ইউজ করব যেগুলো হচ্ছে এমকেএস পদ্ধতিতে করা যায়, সহজ সূত্র। সো আমরা ইন্টারন্যাশনাল ইউনিটটাই ফলো করা ট্রাই করব। হ্যাঁ, আচ্ছা, তো এটাই আমরা অলওয়েজ ফলো করা ট্রাই করব। হ্যাঁ, তোমাদেরকে বলতেছি এটাই আমরা ফলো করা ট্রাই করব। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো দেখো, এন হচ্ছে কক্ষপথ শক্তিস্তর নাম্বার, জেড হচ্ছে তোমার কি পারমাণবিক সংখ্যা। এই তো আশা করি সবাই পেরে ফেলছো। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো ই ইকুয়াল টু আমরা কি জানি, এইচ সি বাই ল্যামডা। আবার ইকুয়াল টু জানি কি এইচ নিউ। নিউ মানে কিন্তু আবার কম্পাঙ্ক। হ্যাঁ, একটু পার্থক্যটা খেয়াল করো, নিউ মানে কম্পাঙ্ক। ওই তো 1.091 যা 1.097 তাও সমস্যা নাই। হ্যাঁ, তুমি যেটা ইচ্ছা ইউজ করতে পারো একক, আমি আবার বলতেছি যেটা ইচ্ছা একক ইউজ করতে পারো, সমস্যা নাই। আমি এখানে এমকেএস এ করাচ্ছি, তোমার সিজিএস এ করতে হলে করতে পারো, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, দেখো উল্লেখ করে দিও যে সিজিএস এ করতেছো, তাহলেই হবে। আচ্ছা, এটা হচ্ছে নিউ মানে কম্পাঙ্ক, আর নিউ বার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা। আচ্ছা, তো চলো সামনের দিকে আমরা যাই। দেখো, এটাই হচ্ছে আমাদের সূত্রের ব্যাখ্যা, যে সূত্রটা কিভাবে আসছে। তাহলে আমি তোমাদেরকে জিনিসগুলো আর একটা বার দেখাবো কিভাবে কিভাবে করছি, তোমরা একটু খেয়াল করো। দেখো সবাই প্রথম থেকে, প্রথমে আমরা কি করলাম, এই যে এই জিনিসটা করছি। হ্যাঁ, যে এমকেএস এ কি কি সূত্রগুলো আছে সেগুলো ভাইয়া দেখাইছি। দেখানোর পর দেখো প্রত্যেকটা ভ্যালুগুলো একবার দেখো, যে এখানে কি আছে, এপসাইলন নট আছে যেটা শূন্য স্থানে ভেদন যোগ্যতা, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এম হচ্ছে ইলেকট্রনের ভর, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এন হচ্ছে শক্তি স্তর, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, এগুলো আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর ভাইয়া কি করছি, ভাইয়া তোমাদের বুঝাইছি যে হচ্ছে শক্তি কি করে, এন এইচ মানে হচ্ছে উচ্চ শক্তি স্তর, এন এল মানে হচ্ছে নিম্ন শক্তি স্তর, এইচ দিয়ে হাই, এল দিয়ে লো বোঝায়। হ্যাঁ, আচ্ছা, তারপর একটু দেখো তারপর কি হয়েছে। তারপর আমরা বলছি কি, ইলেকট্রন যখন উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসে, তখন সে কি করে, শক্তি ছেড়ে দেয়, বিকিরণ করে, ওই বিকিরণের শক্তি আমরা দেখতে পাই। তাহলে আমরা কি করছি দেখো, এন এইচ থেকে এন এল এই দুইটা শক্তি বিয়োগ করছি, বিয়োগ করে আমরা ডেল ই লিখছি। ডেল ই মানে কি, শক্তির পার্থক্য, যেটাকে বলা হয় বিকিরিত শক্তি। তারপর দেখো বিয়োগ টিয়োগ করছি। সিম্পল। মেঘলা ভাই আগের স্লাইডে শুধু সূত্র ছিল আর কিচ্ছু না। এখানে দেখো দেন হচ্ছে, দেখো আগের স্লাইডে একবার গেলে জাস্ট সূত্রগুলো লেখা, আর কিচ্ছু না। হ্যাঁ, তারপর দেখো এইখানে আমরা বিকিরিত শক্তি বের করছি, জাস্ট যোগ বিয়োগ করে একটা সূত্র ডিরাইভ করছি। এই দেখো এই সূত্রটাকে আবার এই পেজে সুন্দর করে লিখছি। হ্যাঁ, যে হচ্ছে আমরা কি করছি দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো প্রত্যেকটা স্লাইড, যে কিভাবে কিভাবে সূত্রটা বের করলাম। হ্যাঁ, ধ্রুবকটা বের করলাম। সূত্রগুলো দেখো, ধ্রুবকগুলো দেখো, এই দেখো রিডবার্গ ধ্রুবকটা বের করলাম আমরা। এইভাবে বের করছি, কোনাকুনি নিয়ে আসছি, পাশাপাশি নিয়ে আসছি, কিভাবে কি করছি ঠান্ডা মাথায় দেখো সবাই। হ্যাঁ, আচ্ছা, ঠান্ডা মাথায় সবাই দেখো। দেন পরেরটাতে দেখো, এরপর ভাইয়া কি করছি, এককটা বুঝাইছি, যে পার মিটার হইছে। হ্যাঁ, নেম ডেটা আসছে। আচ্ছা, এইচ সিটা কিভাবে হয়েছে ভাইয়া দেখো, ডানেই লিখে রাখছি, ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এটা সূত্র, এটা গত ক্লাসে বা গত ক্লাসের আগের ক্লাসে সি টু তে পড়ানো হয়ে গেছে ভাইয়া, এটা নিয়ে আমরা সময় নষ্ট করব না। সো এটা দেখো যে হচ্ছে এইচ সি বা ল্যামডা, এই কাজটা আছে। আচ্ছা, এবার ভাইয়া যেটা বলছি আবারও বলতেছি, তোমাদের এককের ভিন্নতার জন্য মান ভিন্ন আসতে পারে। ভাইয়া এমকেএস পদ্ধতি ফলো করি, তাই আমি এমকেএস এ দেখাইছি। তোমরা যদি অন্য পদ্ধতিতে করো তাহলে তোমাদের মান অন্যটা আসবে, এবং তোমরা ওটা করতে পারো তোমাদের ইচ্ছা। কিন্তু ভাইয়া প্রিফার করি এসআই একক। হ্যাঁ, এসআই এককটা প্রিফার করি। হ্যাঁ, প্রত্যেকটা পরমাণুর বর্ণালী হয় ভাইয়া, হাইড্রোজেন ছাড়াও প্রত্যেকটা পরমাণুর বর্ণালী হয়। হ্যাঁ, সূত্রগুলোর যে নাহিন যেটা বলতেছো ভাইয়া, পাই দিয়ে আছে যেটা বলতেছো না ভাইয়া, ওগুলো হচ্ছে ইএসইউ একক, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। সো সমস্যা নেই, তুমি যেটা ইচ্ছা ইউজ করতে পারো, যেটা ইচ্ছা ইউজ করতে পারো। সবার জন্য বলতেছি, যেই একক ইচ্ছা ইউজ করতে
করতে পারো, এক্সামে যেটা ইচ্ছা তোমরা ইউজ করতে পারো, হ্যাঁ। তো ওইটা আমাদের ফ্যাক্ট না, আমি জাস্ট একটা নিয়মে দেখাইছি, তোমরা অনেক কিছু করতে পারো। এসআই আর এমকেএস একই জিনিস, হ্যাঁ, এমকেএস আর এসআই একই জিনিস, তোমরা সবকিছুতে এমকেএস ইউজ করাটা বেটার আর কি, হ্যাঁ, এমকেএস আর এসআই সেম। ওকে, তো চলো সামনের দিকে আসি। এটার অ্যান্সারটা সবাই একটু কষ্ট করে দিয়ে দাও, একটু আগে ভাইয়া দেখাইছি যে হচ্ছে কি হইতে পারে, হ্যাঁ। এমকেএস পারা লাগবে না ভাইয়া, এটা যেটা দেখাইছি সেটাই এমকেএস, হ্যাঁ, যেটা দেখাইছি সেটাই এমকেএস, এই সূত্র দিয়ে বসাইলে এমকেএস এর মানটা চলে আসবে। আইমান, এটার অ্যান্সার আমি পরে দিব ভাইয়া, বারে কি কমে একটু পরে ম্যাথ আছে আমাদের, সেটাতে আমরা করবো ইনশাল্লাহ, হ্যাঁ। এটা একটু দেখো, ইজি পিজি, ইয়েস, ইজি পিজি, সিজিএস পারার কোনো দরকার নাই, এমকেএস পারলেই হবে। যদি তালহা জিজ্ঞেস করছে এককের ভিন্নতার জন্য সূত্র ভিন্ন হয় কেমনে, তুমি চিন্তা করো তো ভাইয়া, আমি যদি বলি আমি 100 কেজি ওজনের লোক, আর গ্রামে নিলে এটা কত হবে, 1000 গ্রামের 1000 সরি 10,000 গ্রামের লোক, তাহলে দুটার মানটা ডিফারেন্স আসছে না ভাইয়া, ডিফারেন্স আসছে, তো এটাই হচ্ছে ঘটনা, হ্যাঁ। এটাই এক্সামে সিজিএস আসলেও তুমি ওইটারে এমকেএস এ লিখবা, লিখে দিবা যে এমকেএস পদ্ধতিতে করে পাই, ইচ্ছা তোমার ইচ্ছা, তুমি যেমনি ইচ্ছা করো, সিজিএস এ করো আর এমকেএস এ করো, প্যারা নাই। ওকে, স্লাইডটা হচ্ছে অফ করে দিচ্ছি, দেখো। ওকে, সো বুঝতেই পারছো ম্যাক্সিমাম অ্যান্সার সবাই এই দিছো, 91%, এটাই হবে। কারণ কি, আমরা কি জানি, আমরা একটু আগে ভাইয়া পড়ছি যে, একটু আগে আমরা কি পড়ছি, আমরা পড়ছি হচ্ছে যে তরঙ্গ সংখ্যা ইকুয়াল টু 1 বাই তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ। এটা হচ্ছে তাহলে কি হবে 1/500, তাহলে অ্যান্সারটা কি হবে 1/500, ঠিক আছে। এই এটা হচ্ছে ঘটনা, আমরা শুধু একটা নিয়ম ফোকাস করব, সেটা হচ্ছে এমকেএস, অন্য কোনো নিয়ম শেখার থাকলে ভাইয়া নিজেরা হচ্ছে বই থেকে দেখে নিও, জাস্ট কনভার্সন আর কিচ্ছু না, হ্যাঁ। আমরা শুধু একটাতে ফোকাস করব, হ্যাঁ। আচ্ছা, যে কোনো সাইন্টিফিক ক্যালকুলেটর ভালো। আচ্ছা, পোলে 500 সেন্টিমিটার, সেন্টিমিটার মিটার এগুলো কোনো ফ্যাক্ট না, অ্যান্সার 1/500 আছে, এটা হচ্ছে ফ্যাক্ট, হ্যাঁ। এটা দেখো আর কি, হ্যাঁ। ওকে, তারপর এখানে আসি, দেখো। ওকে, আচ্ছা দেখো, ইলেকট্রনের ব্যাসার্ধ বেগ নির্ণয় মাস্ট সিজিএস লাগবে, এটা তোমার উপর ডিপেন্ড করে, তুমি সিজিএস এ নির্ণয় করলে সিজিএস এ লাগবে, তুমি এমকেএস এ নির্ণয় করলে এমকেএস এ লাগবে, এই আর কি, আর কিছু না। ওকে, সাই নাম তুহিন, ওইটার নাম সাই, ওগুলা নিয়ে আমরা কথা বলবো না এখন, এখানে আসো, দেখো। দেখো, এখানে কয়েকটা সিরিজের নাম আছে, হ্যাঁ। কোয়েশ্চেন, এটা আমাদের টাইপিং মিস্টেকের জন্য হয়েছে, হ্যাঁ। দেখো, কোশ্চেন করতেছে হচ্ছে ভাই একক ফ্যাক্ট করবে না, মিটার অথবা সেন্টিমিটার, অবশ্যই ফ্যাক্ট করবে, কিন্তু উত্তরে তো একক উল্লেখ করা নাই, সো ফ্যাক্ট তো করার কথা না, তাই না, বুঝতে পারছো। একক উল্লেখ থাকলে ফ্যাক্ট করবে, উল্লেখ না থাকলে ফ্যাক্ট করবে কিভাবে, তাই না, এটা হচ্ছে ঘটনা। আচ্ছা, তারপর দেখো এরকম প্রত্যেকটা কক্ষপথের একটা করে নাম দেওয়া আছে, হ্যাঁ। দেখো, 1 নম্বরটাকে আমরা বলি লাইম্যান সিরিজ, 2 নম্বরটাকে বলি হচ্ছে বামার, 3 নম্বরটাকে বলি প্যাসচেন, হ্যাঁ, 4 নাম্বারটা বলি ব্র্যাকেট, 5 নাম্বারটাকে বলি ফুন্ড, ঠিক আছে, এই আর কি। তো আর আরেকটাও তোমাদের বইতে দেওয়া আছে, এটা হচ্ছে হামফ্রে, হ্যাঁ, হামফ্রেস বা হামফ্রে বলা হয়, হ্যাঁ, এটা দেওয়া আছে, এই। ওকে, তারপর এটা হচ্ছে ঘটনা। তো এখন রশ্মির অঞ্চলগুলো বলি, আমি লাস্টবারের মতো আরেকটা জিনিস বলতেছি সবার জন্য, হ্যাঁ, একটু কনফিউশন দূর করার জন্য, তোমরা যে কোনো ইচ্ছা সেই কোনো ইচ্ছার এককে করো, আমার এমকেএস এ করতে হচ্ছে বেটার ফিল হয়, এজন্য ভাইয়া এমকেএস এ করছি, হ্যাঁ। তোমরা সিজিএস এ করলে সিজিএস এ করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে, এটাই হচ্ছে মেইন থিম, হ্যাঁ। আচ্ছা, দেখো, যে কোনো সূত্র ইউজ করতে পারো, এক এক বইয়ে এক এক সূত্র দেওয়া আছে, যে কোনো সূত্র দিয়ে প্রমাণ করে যে কোনো ভ্যালু বের করতে পারো, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ওকে, তারপর দেখো, 1 নাম্বারটাকে বলা হয় হচ্ছে লাইমেন, 2 নাম্বারটাকে বলা হয় বামার, 3 নাম্বারটাকে বলা হয় প্যাসচেন, 4 নাম্বারটাকে বলা হয় ব্রেকেট, 5 নাম্বারটাকে বলা হয় ফুন্ড। এগুলো হচ্ছে কক্ষপথের নাম, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো, মনে করো দৃশ্যমান অঞ্চল যেটা ভাইয়া, হ্যাঁ, দৃশ্যমান, দৃশ্যমান অঞ্চলের প্রথম রং কি মনে আছে, বেগুনি, ভি, আর শেষ রংটা কি লাল, রেড, হ্যাঁ। তো বেগুনির চেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য যেগুলো, সেগুলো হচ্ছে আমার অতি বেগুনি বা ইউভি, আর লালের চেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য যেগুলা, সেটা হচ্ছে কি অবলোহিত বা ইনফ্রারেড, আইআর, ঠিক আছে। এই যে খেয়াল করে দেখো, বামার সিরিজটা, বামার সিরিজটা কোন অঞ্চলে, দৃশ্যমান অঞ্চলে, আর বাকিগুলো দেখো দৃশ্যমানের আগে, এই যে অতি বেগুনি, এই যে খেয়াল করছো, দৃশ্যমানের আগে অতি বেগুনি, আর বাকিগুলো দেখো অবলোহিত, তাহলে এগুলো সব হচ্ছে আইআর, আর এটা হচ্ছে ইউভির মধ্যে পড়ে। তাহলে তোমাদের কাছে আমি একটা কোশ্চেন বলি, কোশ্চেনটা হচ্ছে
কোন অঞ্চলে ইলেকট্রন যদি পড়ে, মানে কয় নাম্বার কক্ষপথে ইলেকট্রন আসলে আমরা দেখতে পারবো সরাসরি খালি চোখে, আমরা মানুষরা খালি চোখে দেখতে পারবো বলো তো? কোন অঞ্চলে আসলে? 2 নম্বরে আসলে, বামারে আসলে। গুড 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 গুড, এই তো বুঝে গেছো তোমরা, দেখছো? এই বামারে আসলে আমরা ইজিলি দেখতে পারবো। হ্যাঁ, আচ্ছা চলো পরের স্লাইডে আমরা যাই। এই স্লাইডটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখো, এটা মনোযোগ দিয়ে খেয়াল রাখো। সেটা হচ্ছে আমাদের চার্টের জন্য প্রযোজ্য। হ্যাঁ, চার্টটা একটু মনে রাখো জিনিসটা কি। এই চার্ট 1 মানে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বোঝায় আর কি। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো আমি লিখে দিই। 1 অ্যাংস্ট্রং, এই যে এ নট দিয়ে বোঝা যাচ্ছে 1 ইন্টু 10⁻⁻10 মিটার, আর 1 ন্যানোমিটার মানে হচ্ছে 1 ইন্টু 10⁻⁻9 মিটার। তোমাদের চার্ট 2টা মুখস্থ করা লাগবে, চার্ট 2। হ্যাঁ, চার্ট 2 ভাইয়া। ইলেকট্রন আমরা খালি চোখে দেখি না রে ভাইয়া, আমরা দেখি হচ্ছে ইলেকট্রন যে আলোটা দেয়, বিকিরিত বর্ণ দেয়, শক্তি দেয়, সেটা দেখি ভাইয়া, সেটা। হ্যাঁ, আচ্ছা এই চার্ট 2 নাম্বারটা তোমাদের অনেক লাগবে, অনেক মানে ভালোভাবে লাগবে, এটা একদম ভালো মতো মুখস্থ করে নিও এই চার্টটা, এটা খুবই দরকার, এটা একদম ভালো মতো দরকার। হ্যাঁ, এটা এটা একটু মুখস্থ করা লাগবে, কারণ কোন আলোর রেঞ্জ কত সেটা। এখন অনেকে কোয়েশ্চেন করতে পারো যে হচ্ছে ভাইয়া এই যে মনে করো 575.5 আসলে কি বলবো, এরকম কোয়েশ্চেন অনেকে করো যে 575 আর 576 এর মাঝখানে আসলে কি করব। 575 আর 576 এর মাঝখানে আসলে আমরা বলবো হলুদ আবো সবুজ বা সবুজ আবো হলুদ, মানে মিক্স কালার বলবো, ঠিক আছে? এই আর কি, ট্রিক নাই মেমোরাইজ করতে। দেখো এমনি মেমোরাইজ করতে হবে সবগুলো, আবার যদি ট্রিক ও শিখো ওইটাও মেমোরাইজ করতে হবে, ভেজাল না বলো? এর জন্য ভেজাল না করে মেমোরাইজ করে ফেলাটা ইজি, বুঝতে পারছো? এই আর কি ব্যাপারটা। হ্যাঁ, মান দেওয়া থাকবে না, এটার মান দেওয়া থাকে না নরমালি ভাইয়া। হ্যাঁ, এক এক বইতে এক এক ভ্যালু দেওয়া আছে। এখন তোমাদেরকে আমি একটা জিনিস খোলাসা করে বলি, তোমরা একটু ঠান্ডা মাথায় শোনো। হ্যাঁ, খোলাসাটা হচ্ছে এইটা যে ভাইয়া আমাদের যে মনে করো স্লাইডটা বানাই, আমরা উদ্ভাসে যে স্লাইডটা বানাই, সেই স্লাইডটা হচ্ছে কি অ্যাকচুয়ালি একটা বই না, অ্যাকচুয়ালি অনেকগুলো বই ফলো করে বানানো হয়, প্রায় 4 থেকে 5টা বই ফলো করে বানানো হয়, যাতে কম্বাইন্ড একটা ইফেক্ট তোমরা পাও, যাতে একটা ইজি কম্বাইন্ড ওয়ে পাও, যাতে ম্যাক্সিমাম বইকে রিচ করা যায় বা হচ্ছে তোমাদের জ্ঞানটাকে তত বাড়ানো যায়। হ্যাঁ, তো আমরা ম্যাক্সিমাম বই থেকে যেহেতু এটা করি, হ্যাঁ আমরা যে স্লাইডটা করি, তো এই স্লাইডগুলোর পিছনে একটাই রিজন, যাতে তোমরা বেস্ট বেনিফিটটা পাও। হ্যাঁ, তো এখানে যা যা ভ্যালু দেখবা প্রত্যেকটা হচ্ছে কি ম্যাক্সিমাম বইতে মানে যেগুলো কমন ওগুলাই নেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই জন্য কি স্লাইডটা পড়লে তোমাদের জন্য আরো ভালো, বই পড়লে তো অবশ্যই ভালো, স্লাইড পড়লে আরো ভালো। এই স্লাইডে তোমরা একটা বইয়ের জায়গায় 5টা থেকে 6টা বইয়ের কম্বিনেশন পাচ্ছ। হ্যাঁ, এর জন্য এই স্লাইডে সব ইন্টারন্যাশনাল লেভেলের যেগুলো থাকে, যেমন এমকেএস পদ্ধতি, আইএস মানে এসআই পদ্ধতি, এগুলাই বেশিরভাগ ইউজ করা হয়। আবার হচ্ছে যে এইসব চার্ট যে দেওয়া হয় সেগুলোও কিন্তু কম্বাইন্ডলি দেওয়া হয়, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ ভাইয়া, তো আমাদের যদি জিজ্ঞেস করো ভাইয়া কোন বইটা পড়বো, যে কোনো বই তোমরা পড়তে পারো, যেটা তোমাদের ইচ্ছা সেটা পড়তে পারো, কিন্তু আমরা মানে আমাদের স্লাইডটাও একটু পড়ার জন্য প্রিফার করব, কারণ কি এটাতে অনেক ভালো ভালো ইনফরমেশন দেওয়া আছে, এই জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে একটু খেয়াল করো, তাহলে আমাদের কি কি আছে দেখো, এই যে বেগুনি, নীল, আসমানি, এগুলো এগুলো আছে। তো অনেকে নীল মানে এই যে দেখো ভিভ জাইওর, হ্যাঁ ভিভ যাই অর এরকম কাহিনী আছে। অনেকে হচ্ছে ইন্ডিগোকে নীল বলে, ব্লুকে আসমানি বলে, আবার অনেকে হচ্ছে ইন্ডিগোকে আসমানি বলে, ব্লুকে নীল বলে, ঠিক আছে? এরকম হচ্ছে ব্যাপারটা আছে। এই যে ভাইয়া কিন্তু একটু আগে বলছি, একটু মনোযোগ দিয়ে একটু শুনো কষ্ট করে। 575.5 যদি হয়, এই যে এরকম মাঝখানে পড়লে আমরা কি কম্বাইন্ড বলবো, বলবো কি সবুজ আবো হলুদ বা হলুদ আবো সবুজ, এরকম বলবো। হ্যাঁ, আচ্ছা তো এটা গেল। তারপর হচ্ছে দেখো তারপর আমাদের এটা এটা একটু মনোযোগ দিয়ে দেখে নাও, আমরা একটু পর পর ইউজ করব। তোমাদের এসএস নেওয়ার দরকার পড়লে এসএসটা নিয়ে নাও কষ্ট করে। হ্যাঁ, যা যা নেওয়া দরকার সাথে নিয়ে নাও কষ্ট করে তোমরা। তারপর এই যে এটাও একটু দেখে নাও, এটাও ভাই একটু পরপর জিজ্ঞেস করব যে এটা কি হবে, তো এটাও একটু দেখে নাও যে লাইমেন 1, বামার 2, প্যাসচেন 3, ব্র্যাকেট 4, ফুন্ড হচ্ছে 5। হ্যাঁ, এগুলো একটু দেখে নাও। হ্যাঁ, এই কালার গুলোর মাঝখানে, কালারের মাঝখানে পড়লেই আমরা এটারে হচ্ছে ওই যে কম্বাইন বলে দিব, ঠিক আছে? এই তাহলে এটা আশা করি বুঝতে পারছি। এই আচ্ছা, আরেকজন বলছে যে 450.5 হলে কি হবে, মানে এই যে এই দুইজনের মধ্যে। ভাইয়া ভাইয়া মাত্র বললাম যে কম্বিনেশন হবে, নীল আর আসমানি কম্বিনেশন কি স্কাই ব্লু না, বলবো হচ্ছে নীলাভ আসমানি শেষ, বা আসমানি নীলাভ, এরকম কিছু একটা লিখে দিবা, তাইলেই হবে, সমস্যা নেই। হ্যাঁ, ওকে। তো
সামনের দিকে যাই, তাহলে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। এই যে এখানে তোমাদের একটা পোল দিছি, পোলের অ্যান্সারটা দিয়ে দাও। হ্যাঁ, খুবই ছোট একটা জিনিস। সিরিজ ভাইয়া এখনো বোঝাই নেই, ম্যাথের গেলে বোঝাবো, এখনো বোঝাইনি। সিরিজ হচ্ছে প্রত্যেকটা কক্ষপথের নাম্বার, ঠিক আছে? সিরিজ হচ্ছে প্রত্যেকটা কক্ষপথের নাম্বার, সিরিজ হচ্ছে প্রত্যেকটা কক্ষপথের নাম্বার। হ্যাঁ, 575.5 হচ্ছে ভাইয়া সবুজ আর হলুদের মাঝখানে, এর জন্য এটাকে বলবো হচ্ছে সবুজ আবো হলুদ বা হলুদ আবো সবুজ। হ্যাঁ, নীল আর আসমানি তো শোনো নাই, কিন্তু নীল আর আসমানি একসাথে হইলে এটাকে বলে স্কাই ব্লু আর কি। হ্যাঁ, স্কাই ব্লুর মতো বলে, একটু হালকা হালকা নীল, তো ওইটাকে স্কাই ব্লু বলবো, তো বলবো আকাশের মতো নীল, এরকম বলবো, তাহলেই হবে। আচ্ছা, ওকে। তো এই কক্ষপথে প্রত্যেকটা সিরিজ হয় এই। আচ্ছা, আমি পোলটা বন্ধ করে দিচ্ছি, তোমরা 10 সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিচ্ছি, তোমরা একটু ভোটটা দিয়ে দাও। সিরিজ তাহলে ওকে, তো এই যে লিখে দিই, ওকে অফ করে দিচ্ছি। দেখো, ম্যাক্সিমাম অ্যান্সার দিছে হচ্ছে এ, অবশ্যই অ্যান্সার এই হবে, বুঝতেই পারতেছো। কেন বুঝতে পারতেছো সেটা ভাইয়া বলতেছি। হ্যাঁ, ওকে। এখন তোমাদের সাথে একটা খেলা খেলবো। হ্যাঁ, তোমরা আমার সাথে সবাই চ্যাট বক্সে খেলাটা খেলবা। আগে দেখো এটা কি বলছে, লাইম্যান সিরিজ। এই বলো, প্রথম অক্ষরগুলো লিখবা। n = 1 হইলে কি হয় বলো সবাই, কুইক, প্রথম অক্ষরটা লিখবা। লাইম্যান, ঠিক আছে? n = 1 হলে হয় লাইম্যান। হ্যাঁ, আমরা সিরিজ পড়বো, n = 1 হলে হয় লাইম্যান। গুড। আচ্ছা, n = 3 হইলে কি হয় বলো, 3। n = 3 হইলে কি হয়, কোয়েশ্চেন। গুড। n = 3 হইলে হয় কোয়েশ্চেন, ভেরি গুড। আচ্ছা, n = 5 হইলে কি হয়, n = 5 হইলে ফন্ড হয়, তাই না? পি ফন্ড যেভাবে বলে আর কি, ফন্ড হয়। ভেরি গুড। আচ্ছা, এই তো এরকম আর কি। তাহলে দেখো এখানে কি বলছে। থ্যাংক ইউ সবার এত রেসপন্সের জন্য, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। বাস আর দেওয়া লাগবে না, থ্যাংক ইউ, আর দেওয়া লাগবে না, থ্যাংক ইউ সো মাচ। দেখো এখন আমার কাছে দেখো কি আছে, লাইম্যান সিরিজ মানে কত নাম্বার, 1 নাম্বার, আর পঞ্চম মানে হচ্ছে 5, এটা বুঝতেই পারতেছি। তাহলে দেখো তো, লোয়ার আর হায়ার। হ্যাঁ, এন এল মানে লোয়ার, এন এইচ মানে হায়ার। হ্যাঁ, আগের চার্টটা দেখানোর কোনো দরকার নেই এখন ভাইয়া, ম্যাথ করতে গেলে আমাদের কাজে লাগবে। হ্যাঁ, একটু কষ্ট করে আমার সাথে সাথে থাকো, আমি সব দেখবো তোমাদের, সমস্যা নেই। দেখো, এন এল মানে হচ্ছে লোয়ার, লোয়ার হইলে কত হবে 1, এন এইচ মানে হায়ার, হায়ার মানে হচ্ছে 5। তাহলে বুঝতেই পারতেছে অ্যান্সার হবে এইটা, ঠিক আছে? অ্যান্সার হবে এইটা, মনে রেখো, অ্যান্সার হবে তাহলে এইটা। এন এল মানে লোয়ার, এন এইচ মানে হায়ার, তাহলে অ্যান্সার হবে এইটা। আচ্ছা, তো তারপর পরেরটায় যাই। ওকে, এবার আসছি আমাদের কোশ্চেনে। কোশ্চেনটা করি, দেখো, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তরে থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসে, দেখছো এগুলো হচ্ছে ইয়েতে আসছে, বইতে আসছে, দ্বিতীয় শক্তি স্তরে আসে, তখন বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, বিকিরণের বর্ণকের উপর হবে। তো আমরা কিন্তু পড়ছি, তাই না? 1/λ = RH ইন্টু, আমি প্রত্যেকটা করাই দিব। হ্যাঁ, তোমরা ক্যালকুলেটর নিয়ে বসো, NL² - NH² Z²। খেয়াল করো, এখানে হাইড্রোজেন পরমাণু বলছে, তাহলে জেড এর ভ্যালু কত, 1। হ্যাঁ, এন লোয়ার, লোয়ার কক্ষপথ কত, 2, আর এন হায়ার, হায়ার কক্ষপথ কত, 4। ঠিক আছে? আর আরএইচ এর মান আমরা সবাই জানি 1.097 × 10⁷ পার মিটার, এগুলো আমরা সবাই জানি। ঠিক আছে, এবার তাহলে ভ্যালুগুলো বসাই, চলো ভ্যালুগুলো বসাই। 1.097 × 10⁷, 1/2² - 1/3²। হ্যাঁ, অবশ্যই ক্যালকুলেটর ইউজ করা যায়, ওগুলো আমরা পরে পড়বো। হ্যাঁ, আমরা একটু পড়ায় ফোকাস করি। আচ্ছা, তাইলে এইটার ভ্যালুটা কত আসে, চলো আমরা সবাই বের করে ফেলি। এটার ভ্যালুটা কত আসে, ও সরি, এটা হবে 4, একটু ভুল করছি, এটা হবে 4। হ্যাঁ, 4 হবে। হ্যাঁ ভাইয়া, ভাইয়া একটু ভুল করছি। ওকে, এটার ভ্যালু আসবে হচ্ছে তোমার 1.097 10⁷ ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। ওকে, তাহলে এটার মানটা আসবে হচ্ছে দেখো 2.056
ইন্টু 10⁶ পার মিটার। হ্যাঁ, এটা কিন্তু তরঙ্গ সংখ্যা, এটা কিন্তু তরঙ্গ সংখ্যা, কিন্তু আমাদের বলছে কি তরঙ্গ দৈর্ঘ্য। সুতরাং ল্যামডা, এটা কিন্তু আবার নিউ বার। হ্যাঁ, এটা কিন্তু নিউ বার, এটা যেটা বের হয়েছে এটা নিউ বার। ল্যামডা ইকুয়াল টু 1/নিউ বার ইকুয়াল টু কত, উল্টাই দিব মানটা, তাই না? এটা উল্টাই দিলে অ্যান্সার আসে দেখো 4.86 ইন্টু 10⁻⁻7 মিটার। আচ্ছা, আর মিটারকে ন্যানোমিটারে নিয়ে যাইতে হলে কি করতে হয় বলতো? 10⁹ দিয়ে গুণ করতে হয়, তাই না? তাহলে 4.8, এটা যদি 10⁹ দিয়ে গুণ করি তাহলে 486 ন্যানোমিটার। হ্যাঁ, 10⁹ দিয়ে গুণ করতে হয়। এটা কোন রেঞ্জের মধ্যে পড়ে? আসমানি রেঞ্জের মধ্যে পড়ে। হ্যাঁ, আসমানি রেঞ্জের মধ্যে পড়ে, ঠিক আছে? আসমানি রেঞ্জের মধ্যে পড়ে। হ্যাঁ, খেয়াল করো, আমি আগের মধ্যে যাই। এই যে দেখো, এখানে দেখো তো 486 কোন রেঞ্জে পড়ে, বুঝাই যাইতেছে এই যে আসমানের মধ্যে পড়ে, তাই না? খেয়াল করছো 486 কোন রেঞ্জে পড়ে? আসমানি রেঞ্জে পড়ে। হ্যাঁ, খেয়াল করছো না? এই এই তারপর দেখো তাহলে ম্যাথটা কিভাবে করবো ভাইয়া। আচ্ছা, আরেকটা, তোমরা যদি বলো যে ভাই এক এক বইতে তো এক এক ভ্যালু দেওয়া, তাহলে তোমরা কি করবা? রেফারেন্স দিয়ে দিবা। হ্যাঁ, রেফারেন্স দিয়ে দিবা, তাহলেই হবে। হ্যাঁ, পুরো চার্ট মুখস্থ করা লাগবে না আসলে ভাই, এটা কি হবে ম্যাথ করতে করতে অ্যাকচুয়ালি চলে আসবে। হ্যাঁ, ম্যাথ করতে করতে চলে আসবে, যে একটু পরে করব, একটু পরে দেখবা কি হয়, আরো 2-3টা ম্যাথ করব, তো একটু ধৈর্য ধরো, হয়ে যাবে। তোমরা কি ক্যালকুলেশনটা বুঝছো? ক্যালকুলেশনটা কিভাবে হয়েছে বুঝলে একটু ওয়াই দাও, ক্যালকুলেশনটা যদি বুঝো তাহলে একটু ওয়াই দাও। হ্যাঁ, আমি ম্যাথটা দেখাচ্ছি, রেফারেন্সটাও দেখাচ্ছি, ম্যাথটাও দেখাচ্ছি, সব দেখাচ্ছি। ক্যালকুলেশনটা খেয়াল করো, দেখো এখানে হাইড্রোজেন লেখছে, তাই জেড এর মান 1, ঠিক আছে? 4 নাম্বার শক্তি স্তর দেখছে, তাহলে এন এর মান মানে 4 নাম্বার আছে, আর কি আছে 2 নাম্বার আছে, তাহলে কি এনএল হচ্ছে 2, এনএইচ হচ্ছে 4। রিডবার্গের মান তো ফিক্স। হ্যাঁ, রিডবার্গের মান হচ্ছে ফিক্স। তারপর জাস্ট দেখো প্রত্যেকটা ক্যালকুলেশন ভাইয়া দেখাইছি, যে কতর মান কত, এখানে কিভাবে কি হবে দেখাই দিছি। হ্যাঁ, তারপর দেখো এটার সাথে আমি কি করছি, 4.86 ইন্টু 10⁻⁻7 এর সাথে 10⁹ দিয়ে গুণ করে ন্যানোমিটার বানাইছি। তারপর এটা হয়েছে, দেখছো 10⁹ দিয়ে গুণ করতে হবে। গুণ করার পরে কি হয়েছে, ন্যানোমিটার বানাইছি। বানানোর পর দেখছি ওই চার্ট থেকে দেখছি। হ্যাঁ, চার্ট থেকে দেখলাম যে এটা হচ্ছে কোন রেঞ্জের মধ্যে পড়ে, আসমানি রেঞ্জের মধ্যে পড়ে, ঠিক আছে? তাই হচ্ছে এটা আসমানির মধ্যে পড়ছে। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমরা হিসাবটা করি। হ্যাঁ, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। হুম, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, আমরা ন্যানোমিটারে নিয়ে গেছি। ওকে, আমরা হচ্ছে ন্যানোমিটারে নিয়ে গেছি। ওকে, 10⁹ দিয়ে গুণ করলে ন্যানোমিটার হয়, 10⁹ দিয়ে গুণ করলে ন্যানোমিটার হয়। ন্যানোমিটারে করার জন্য আমরা গুণ করছি, ন্যানোমিটারে করার জন্য গুণ করছি। ওকে ওকে, হাইড্রোজেনের কক্ষপথ অসংখ্য, ইলেকট্রনকে হিট দিলে ও যে কোনো কক্ষপথে চলে যেতে পারে। আচ্ছা, এরপর তোমাদেরকে একটা ম্যাথ করতে দিব, তোমরা এখন কুইকলি করে ফেলবা। হ্যাঁ, এই এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন। হুম, প্রত্যেকটা রেখার জন্য এক একটা বর্ণালী দেখা যায়, তাই এটাকে রেখা বর্ণালী বলা হয়। আশরাফ ভাইয়া, এই যে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা সবাই করে ফেলো তো কুইকলি, যারা যারা পারো। আমি অবশ্যই করে দিব, যারা যারা পারো তারা অ্যান্সার গুলো বের করে ফেলো, আমি দেখাই কিভাবে কি করতে হয়। হাইড্রোজেন পরমাণু বলছে, তাই জেড এর মান 1। হুম, তারপর বামার হইলো 2, পঞ্চম হইলো 5, তাহলে এনএল হচ্ছে আমার 2, এনএইচ হচ্ছে আমার 5। এই এই আর আরএইচ এর ভ্যালু তো আমরা জানি 1.097 ইন্টু 10⁻7 পার মিটার। তাহলে আমার নিউ বার ইকুয়াল টু 1/ল্যামডা ইকুয়াল টু কত আসে, RH ইন্টু 1/NL স্কোয়ার মাইনাস 1/NH স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে ভ্যালুগুলো বসাই দিই, 1/2 স্কোয়ার মাইনাস 1/5 স্কোয়ার, 1 স্কোয়ার। হ্যাঁ, তো চলো দেখি নিউ বারের ভ্যালু কত আসে।
এবারে ভ্যালু আসে হচ্ছে 2.3 ইন্টু 10⁶ পার মিটার। ল্যামডা আসে কত দেখো তো, 1/νbar ইকুয়াল টু ল্যামডার ভ্যালু আসে হচ্ছে 4.34 ইন্টু 10⁻⁻7 মিটার। তাহলে এটা কোন বর্ণ হবে বোঝাই যাইতেছে, এটা হচ্ছে নীল হবে, তাই না? এটা হচ্ছে নীল বর্ণ হবে। হ্যাঁ, চার্ট থেকে, চার্ট থেকে, ঠিক আছে, চার্ট থেকে নীল বর্ণ হবে। আচ্ছা, তারপর দেখো ই ইকুয়াল টু আমরা কি জানি, 8c/λ। তাহলে বসাও 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 4.34 ইন্টু 10⁻⁻7, সব এসআই এককে নিব। তাহলে দেখো ভ্যালুগুলো কত আসে, 6.626 আমি তোমাদের সাথে ম্যাথটা করতেছি। 8 ডিভাইড বাই হচ্ছে 4.34 তাহলে এটার ভ্যালু আসে হচ্ছে 4.58 ইন্টু 10⁻⁻18 ও 18 না সরি 19 জুল। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ই হচ্ছে শক্তি, ডেল ই। কারণ ভাই এখানে শক্তি কেমন হবে এটাও জিজ্ঞেস করছি। হ্যাঁ, শক্তি, শক্তির কথা ইএন দিয়েই তো এই সূত্রটা আসছে ভাইয়া। ওকে, বিচ্ছিন্ন না, এটা হচ্ছে শক্তির পার্থক্য বলে এটারে, এটারে বলে শক্তির পার্থক্য। রেফারেন্স দেওয়া মানে দেখাচ্ছি ভাইয়া, রেফারেন্স দেওয়া মানে কি। হ্যাঁ, রেফারেন্স দেওয়া মানে হচ্ছে তুমি হচ্ছে এখানে লিখে দিবা যে আমরা জানি, হ্যাঁ, বেগুনির কালার কত 380 থেকে 424, তারপর নীল হইল কত 425 থেকে 450, আসমানি কত 450 থেকে ওই যত হয় তত। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি এটা হচ্ছে নীল কালার। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো এই হইল ঘটনা। দেখো আমাদের ম্যাথ খুবই সিম্পল একটা ম্যাথ। তো এই হচ্ছে আমাদের ঘটনা। হ্যাঁ, এই হলো আমাদের সিস্টেম। সো দেখছো আমাদের কিভাবে মানটা বের করে। ইএন এর ল দিয়ে না, ইএন এর ল দিয়ে পারবা না ভাইয়া, ইএন তো শুধু একটা কক্ষপথের জন্য, আর ডেল ইএন হচ্ছে দুইটা কক্ষপথের বিয়োগফল। আমি ডেল ইএনটা বের করতে বলছি। হ্যাঁ, শক্তি কেমন হবে। হ্যাঁ, ল্যামডা এর একক তো মিটারে বের হইছে, আমি তো পরেই না মিলিমিটারে মানে ন্যানোমিটারে নিয়ে নিছি ভাইয়া, আমার এসআই এককে দেওয়া লাগবে। হ্যাঁ, তোমরা ঠান্ডা মাথায় প্রত্যেকটা ম্যাথ দেখে দেখে করো, এটা মুখস্থ করা লাগবে ভাইয়া, চারটা স্বাভাবিক, যেহেতু আমি তো আর রেঞ্জের মানগুলো চেঞ্জ করে দিতে পারবো না। সো এটার মানটা একদম ফিক্সড। তো সবাই ম্যাথটা আরেকবার খেয়াল করো, আমি আরেকটা করতে দিব, সবাই ম্যাথটা ঠান্ডা মাথায় খেয়াল করো কিভাবে কিভাবে হয়েছে। ই ইকুয়াল টু এমসি স্কয়ার এটা অন্য জিনিস ভাইয়া, এটা বন্ধন শক্তির ম্যাথ। হ্যাঁ, বর্ণ বোঝার জন্য ন্যানোমিটারে নিব, আর সব ক্ষেত্রে আমরা ল্যামডাকে মিটারে ইউজ করব সব ক্ষেত্রে। সামি ভাইয়া সিজিএস এ এখানে দেখাইলে অনেকের মধ্যে একটা মানে প্রবলেম হইতে পারে, কারণ আমি যেহেতু একটা এককে দেখাচ্ছি একটাতেই থাকবো ভাইয়া। হ্যাঁ, আমি শুধু এম কেসটাই দেখাবো। হ্যাঁ, সিজিএসটা নিজে ভাষায় করে নিতে পারো। আচ্ছা, ওকে। রেঞ্জের নাম তো হ্যাঁ ন্যানোমিটারে তুমি নিয়ে নিবা, কিন্তু অলওয়েজ মিটারটা ইউজ করা বেটার আর কি। হ্যাঁ, তাহলে এটা হবে 434 ন্যানোমিটার। তোমরা একটু পার্থক্যটা খেয়াল করো। হ্যাঁ, একটু পার্থক্যটা খেয়াল করো, আমি হচ্ছে তোমাদেরকে একটা ইয়াটা বুঝাই, ঠান্ডা মাথায় দেখো। আমরা যখন রং দেখবো, রং দেখার সময় আমরা ন্যানোমিটারে নিয়ে নিব। হ্যাঁ, রং দেখার সময় আমি লিখতেছি, ঠান্ডা মাথায় দেখো। আর এই যে যখন আমরা অন্য কথা ইউজ করব, অলওয়েজ মিটারে ইউজ করব। হ্যাঁ, মিটারে ইউজ করব, খেয়াল করে দেখো। হ্যাঁ, ঠান্ডা মাথায় দেখো। হ্যাঁ, সিজিএস তাহলে বোঝার দরকারও নাই, সমস্যা নেই, এমকেএসই অলওয়েজ করবো। এমকেএসটা স্ট্যান্ডার্ড একক, এসআই ইউনিট, এটা হচ্ছে একদম মানে ইন্টারন্যাশনাল ইউনিট, এমকেএসটাই বেটার। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে বিকিরিত শক্তি, এক্স্যাক্টলি এটাই হচ্ছে বিকিরিত শক্তি। হ্যাঁ, এটা হচ্ছে লিখে দেই বিকিরিত শক্তি, এটাই হচ্ছে বিকিরিত শক্তি। ওকে, তো তোমরা এই ম্যাথটা ভালো মতো আরেকটা বার লেখো, দেখো পুরো ম্যাথটা দেখা হইলে ডি টিপ দিবা, ডান। হ্যাঁ, ডান ডি দেখা হইলে তারপর হচ্ছে আমরা আরেকটা ম্যাথ করতে দিব। হ্যাঁ, একক না লিখলে নাম্বার কাটে। হ্যাঁ, কিছু কিছু টিচার আছে নাম্বার কাটে, সো এককটা লেখা দরকার। আচ্ছা, ম্যাথটা ভালো মতো দেখে নাও,
তারপর আমি আরেকটা করতে দিব ভাইয়া, হ্যাঁ আরেকটা করতে দিব, ঠান্ডা মাথায় দেখো। ওকে, সো ম্যাক্স সবাই দিয়ে দিছো, থ্যাংক ইউ সো মাচ, অনেক কষ্ট দিলাম তোমাদেরকে। সো চলো সামনের দিকে আসি, হ্যাঁ এবার চলো করি। ডেল ইকুয়াল টু ই ইকুয়াল টু এইচ এফ ইউজ করা যাইতো ভাইয়া, ই ইকুয়াল টু এইচ এফ অবশ্যই ইউজ করা যাইতো, তাহলে এফ এর মানও তো বের করা লাগতো তাই না? আমি এই জন্য ডিরেক্ট নর্মালটা দিয়েই করছি, অবশ্যই বের করা যাইতো। হ্যাঁ আচ্ছা, ওকে সো করে ফেলো সবাই কুইক কুইক। এই হ্যাঁ মুমতাহিনা ঠিক বলছো ভাইয়া, এটা প্রিফারেন্সের ব্যাপার, করে দেখো ভালো হবে। ওকে এটা করে ফেলো সবাই কুইক, মানে তোমাদের সিলেবাসে হাইড্রোজেন পরমাণু তো আছে, এই জন্য হাইড্রোজেন পরমাণু দিতেছি বারবার। সবাই এটা করে ফেলো, ভাইয়াও ঠিক 2 মিনিট পরে এটা করা শুরু করবো, আগে তোমরা করো। হ্যাঁ আগের ম্যাথের মতো তোমরা সবাই এটা করো। ওকে দেখো কি লিখছি, হামফ্রেস থেকে লাইমেনে আসে। হ্যাঁ হামফ্রেস, এটা কিন্তু ভাই ওই যে একটা সিরিজ বলছি, হ্যাঁ হামফ্রেস সিরিজ মনে আছে? হামফ্রেস মানে 6, লাইমেন মানে কিন্তু 1, মনে আছে? লাইমেন মানে 1। আচ্ছা দেখাই দিচ্ছি। হুম হাইড্রোজেন পরমাণু বলছি তাই জেড হচ্ছে 1, জেড ইকুয়াল টু 1, NH হচ্ছে 6, NL হচ্ছে 1, শর্টকাট না তখন দেখো। আচ্ছা এরপর করি, আমি করে দিচ্ছি তোমরা খালি মিলাও, হ্যাঁ হচ্ছে কিনা। সবাই একটু করতে থাকো, ভাইয়ের সাথে মিলাও যে অ্যান্সারটা মিলছে কিনা। হুম ভাইয়া হচ্ছে প্রত্যেকটা ম্যাথ তোমাদের জন্য করে করে দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আর হচ্ছে কম্পাঙ্ক তো বের করিনি, ধরো কম্পাঙ্কটাও বের করে দেখাই। কম্পাঙ্ক হচ্ছে সি বাই ল্যামডা, মিলছে দেখো তো সবাই, মিললে সবাই ওয়াই ওয়াই দিতে থাকো, হ্যাঁ একদম ওয়াই দিতে থাকো। হুম ভাইয়া যেমন করছে একদম এক্সাক্ট ভাবে করছো, হ্যাঁ, মিললে হচ্ছে ওয়াই দিতে থাকো। দেখো তোমাদের মেইন থিম কি, প্রত্যেকটা বইয়ের সাথে সাথে দেখো ওই 93 যা 94 তাই ভাইয়া, হ্যাঁ ওইটা নিয়ে কোনো প্যারা নাই, 1 2 ডিফারেন্স আসলে অসুবিধা নেই। হ্যাঁ -18, হ্যাঁ -18, গুড, এই তো হচ্ছে তো, সবার হয়েছে, গুড, ভেরি গুড, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এটা হচ্ছে -18, আশা করি সবাই বুঝতে পারছো। সিটা আলোর বেগ, হ্যাঁ ভাইয়া কারিব সিটা আলোর বেগ 97 আসতে পারে ভাইয়া, প্যারা নাই, এটা একটু 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 চেঞ্জ হলে আসতে পারে, মানে সেম ঘরের আসছে কিনা এটা একটু খেয়াল করো আর কি। হ্যাঁ আচ্ছা, মিটার থেকে ন্যানোমিটারে যাইতে হইলে 10⁹ দিয়ে গুণ করতে হবে, 10⁹ দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ 10⁹ দিয়ে গুণ করতে হবে। আচ্ছা ওকে, সো 93.7 আসার কথা, মানে আমার হচ্ছে 94 লিখে দিছি আর কি,
একই কথা, 93.7 যা 94 তাই ভাইয়া, এগুলো একদম 6-7 এর বেসিক, যে দশমিকের পর 5 এর উপরে কিছু থাকলেই এক বাড়ায় দেওয়া যায়, সমস্যা নাই। হ্যাঁ, ওকে। 1 ভাগ ল্যামডা, না না না, এফ তো ভাইয়া কম্পাঙ্ক না, একটু ডিফারেন্স আছে এটা। হ্যাঁ, ওকে। সো এটা হচ্ছে অ্যান্সার। তো দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্সারের মধ্যে ইউভি, যেহেতু না এটা কত ন্যানোমিটারের নিচে ইউভি ভাই, 380-র নিচে হইলে ইউভি। হ্যাঁ, 380-র নিচে হইলে ইউভি। এটা তো 94 না ভাইয়া, এজন্য ইউভি। হ্যাঁ, 380-র নিচে হইলেও ইউভি, এজন্য। হ্যাঁ, 380-র নিচে হইলেও ইউভি, ঠিক আছে। এজন্য এটা ইউভি, মানে কি এটা দৃশ্যমান দেখা যাবে না, এটার বর্ণ কি অদৃশ্য। হ্যাঁ, বর্ণ কি অদৃশ্য। দেখো ভাই এফ কই, একটু চার্টের মধ্যে দিয়ে দেখো, দেখাই আছে এফটা কই। সি এর মান তো 3 × 10⁸। হ্যাঁ, 3 × 10⁸। আচ্ছা, এই তো হয়ে গেল আশা করি। তো তোমাদের আশা করি সবার হইছে। অবশ্যই হইছে। দেখো এনার্জি দেওয়া আছে, এই যে শক্তি হচ্ছে এটা, কম্পাঙ্ক হচ্ছে এটা, সব দেওয়া আছে, হচ্ছে 3 × 10⁸। হ্যাঁ, মিটার পার সেকেন্ড। তো কত, আশা করি সবকিছু বুঝতে পারছো। বামারে না আসলে আমরা দেখবো না। হ্যাঁ, আসলে বামারে না আসলে আমরা দেখবো না, এক্স্যাক্টলি বামারে না আসলে আমরা দেখবো না। আচ্ছা, ওকে। সো আশা করি এটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। তো চলো চলো সবাই যাই। শোষিত শক্তির ম্যাথ আসে না কখনোই, বিকিরিত শক্তির ম্যাথই তোমরা দেখতে পারবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে সামনের দিকে যাই। অ্যান্সার 379 হইলে কি করবো? 379 হইলে তোমার ইচ্ছা, তুমি ইউভিও লেখা দিতে পারো, তুমি বলবা যে একটু একটু দেখা যায়। হ্যাঁ, তাহলে হবে, সমস্যা নেই। ওকে, তো চলো সামনের দিকে যাই। এবার দেখো আরেকটা কনসেপ্ট, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমার সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত? আমরা কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন পড়ি নেই এখনো। হ্যাঁ, সর্বনিম্ন পড়ি নেই, তো চলো সর্বোচ্চ একটু পড়বো, সর্বোচ্চ সর্বনিম্ন পড়ার চেষ্টা করবো, এটা কনসেপ্ট। হ্যাঁ, আচ্ছা, হাইড্রোজেন দিয়েই আসবে। হ্যাঁ, শোনো সবাইকে বলতেছি, কোনো কিছু বলা না থাকা মানেই হচ্ছে হাইড্রোজেনের কথা বলছে। হ্যাঁ, কোনো কিছু বলা মানে না মানেই হচ্ছে হাইড্রোজেনের কথা বলছে। হ্যাঁ, কোনো কিছু বলা নাই তার মানে হাইড্রোজেনের কথা বলছে। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো তারপরে আসি আমরা, খেয়াল করো, মনে করো এইটা হচ্ছে একটা কক্ষপথ। এটা মনে করো এন এল, ইলেকট্রন এদিকে ছিল, এটা তার সামনের কক্ষপথ। ঠিক আছে, এটাতে মনে করো শক্তি হয়েছে E1। হ্যাঁ, শক্তির পরিবর্তন, মনে করো এটার শক্তির পরিবর্তন, ধরো একটু ইয়ে করে নি। তোমরা হচ্ছে ভাইয়া কষ্ট করে কেউ এখন আর চ্যাট বক্সে কিছু লেখো না। হ্যাঁ ভাইয়া, চ্যাট বক্সে এখন আর কোনো অ্যান্সার দিব না আপাতত, এখন হচ্ছে কনসেপ্ট বোঝাচ্ছি, তো কনসেপ্টটা দেখো। হ্যাঁ, এখানে একটা ইলেকট্রন আছে, এটা হচ্ছে NL, এটা হচ্ছে NH, যেটা ইনফিনিটি। একটা ইলেকট্রন এখান থেকে লাফ দিয়ে এখানে আসছে, এটা মনে করো ΔE2 এটা। আচ্ছা, এই দুইটা কথা আমি লিখছি। আচ্ছা, এখন বলতো সবচেয়ে বেশি মানে সর্বাধিক শক্তি কোথায় লাগছে? সবচেয়ে বেশি শক্তি একদম, মানে এর চেয়ে বেশি শক্তি লাগা সম্ভব না, কোথায় লাগছে বলতো? সবচেয়ে বেশি শক্তি কোথায় লাগছে? E2 তে, তাই না? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি, ঠিক আছে। আর এটা কি এক ঘর সামনে গেছে, তাহলে এটাতে আমরা বলতে পারবো না মিনিমাম এনার্জি। বুঝি? মানে আমার হচ্ছে অনেকগুলো বিল্ডিং এ যাইতে হবে, ঠিক আছে। আমি যদি আমার সামনের বিল্ডিং এ যাই, তাহলে শক্তি লাগবে কি সবচেয়ে কম, অল্প শক্তিতেই পারবো। তারপরে বিল্ডিং এ গেলে একটু শক্তি বেশি লাগবে, তারপরে বিল্ডিং এ গেলে আর একটু শক্তি বেশি লাগবে, এমনি করে ইনফিনিট নাম্বার বিল্ডিং এ গেলে শক্তি লাগবে কি সবচেয়ে বেশি, ঠিক আছে। ম্যাক্সিমাম যত নাম্বারেই যাক, আমাদের কনসেপ্টটা কি আমরা বুঝতে পারছি? আমাদের কনসেপ্টটা হচ্ছে মেইন। হ্যাঁ, ম্যাক্সিমাম মিনিমাম এইসব কোয়েশ্চেন না, এসব কোয়েশ্চেন ভাই একটু পরে সব দিব। হ্যাঁ, মেইন কাহিনী হচ্ছে আগে কোনটাকে নিম্ন শক্তি বলে আর কোনটাকে উচ্চ শক্তি বলে, সেটা হচ্ছে আমাদের টপিক। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝতেছি দেখো, ম্যাক্সিমাম এনার্জি কখন হয়? যখন হচ্ছে একটা ইলেকট্রন ইনফিনিটিতে যায়। খেয়াল করছো, ইলেকট্রন ইনফিনিটিতে যায়, মানে আমার NH এর ভ্যালুটা কত ভাইয়া দেখো তো?
ইনফিনিট, ঠিক আছে। আর মিনিমাম এনার্জি কখন হয় বলতো, যখন একটা ইলেকট্রন সামনের শক্তি স্তরে যায়। সামনের শক্তি স্তর মানে কি, এখন যেটাতে আছে +1, হ্যাঁ এইটা শোষিত শক্তি না, মানে আমি মনে করো বলতেছি ফেরত আসা বুঝাইতেছি, তাও যদি হয় একই তো কথা তাই না, ইলেকট্রন যদি ফেরত আসে সেক্ষেত্রেও তো সেম কাহিনী না ভাইয়া, শোষিত হোক বিকিরিত হোক শক্তির মান তো সেম, এটা তো জানি আমরা যে শোষণের মান আর বিকিরণের মান সেম। হ্যাঁ আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, এই কনসেপ্টটা কি বুঝতে পারছো যে ম্যাক্সিমাম এনার্জি যখন হয় তখন কি হয়, ইনফিনিট নাম্বার কক্ষপথে যায় ইলেকট্রন, এজন্য শক্তি বেশি লাগে। আর মিনিমাম এনার্জি কখন হয়, যখন ইলেকট্রন সামনের কক্ষপথে যায়। এই দুইটা শর্ত কি তোমরা বুঝতে পারছো কোনো? হ্যাঁ, প্রত্যেকটা কক্ষপথে ডিঙ্গায় যায় না ভাইয়া, প্রত্যেকটাকে আস্তে আস্তে করে পার হইতে হইতে যায়, কোনোদিন ডিঙ্গায় যাইতে পারে না ভাইয়া। হ্যাঁ, 2 থেকে আগে 3-এ যাবে, 3 থেকে 4-এ যাবে, এমনি যাবে। তোমরা কি এই কনসেপ্টটা বুঝতে পারছো? এই যে যে ইলেকট্রন যেখানেই আছে, এই যে এনএল হচ্ছে যেখানে আছে ইলেকট্রন শুরুতে, এনএল থেকে যদি ইনফিনিটিতে যায় তাহলে শক্তি লাগবে সবচেয়ে বেশি, এজন্য এনএইচ হবে কি ইনফিনিটি। আর যদি সামনের স্তরে যায় তাহলে আমার শক্তি লাগবে সবচেয়ে কম। হুম, এইটা তো আশা করি আমরা এই টপিকটা বুঝতে পারছি। হ্যাঁ, এল কোনটা 2, ভাইয়া আমি এল এর কোনো মান দেই নাই ভাইয়া। হুম, এল এর কোনো মান ভাইয়া দেই নাই, ভাইয়া খালি বুঝাইতেছি যে কোথায় শক্তি বেশি লাগবে। হ্যাঁ, তোমাদের আরেকটা ছোট্ট একটা জিনিস বুঝাই, ঠান্ডা মাথায় একটু দেখো। হ্যাঁ দেখো, তুমি এখানে দাঁড়ায় আছো, হুম, ভাইয়া কেউ হ্যান্ড রাইজ করো না প্লিজ। হ্যাঁ, আমার স্ক্রিনটা ফ্রিজ হয়ে যাচ্ছে, হ্যান্ড রাইজ করো না প্লিজ। হ্যাঁ, তুমি এখানে দাঁড়ায় আছো, এটা হচ্ছে তুমি, এখানে মনে করো আমি, আর অনেক দূরে এখানে হলো মামুন ভাই মনে করো। হ্যাঁ, মামুন ভাই, এবার চিন্তা করে দেখো তো, তুমি কার কাছে যাইতে শক্তি সবচেয়ে কম লাগবে বললো তো, কার কাছে যাইতে শক্তি সবচেয়ে কম লাগবে তোমরাই বলো। আমার কাছে যাইতে, তাই না? আমার কাছে যাইতে, আমি তোমার চেয়ে কত দূরে, এক দূরে। হুম, আর তুমি যদি তুমি যদি এন এল হও তাহলে আমি কি বলতো, NL+1, বুঝি। আর মামুন ভাই তাহলে কি, NH, তাহলে মামুন ভাই কি ইনফিনিটি। বুঝতে পারছি? তাহলে ঘটনা কি এখন আমরা আশা করি বুঝতে পারছি যে জিনিসটা কি, যে তুমি যদি আমার কাছে আসো, আমি তোমার থেকে 1 কদম দূরে, তাহলে আমার মান কি NL+1। হ্যাঁ, আর তুমি যদি মামুন ভাইয়ের কাছে যাও, মামুন ভাইয়ের কাছে যাইতে হলে তোমার ইনফিনিটি দূরে যাইতে হবে। তাহলে ঘটনাটা কি, ম্যাক্সিমাম শক্তি কোথায় লাগে, যখন ইনফিনিটিতে যায় ইলেকট্রন। মিনিমাম শক্তি কখন লাগে, যখন ইলেকট্রন সামনের শক্তি স্তরে যায়। ঠিক আছে, ইলেকট্রন যখন সামনের শক্তি স্তরে যায়। হ্যাঁ, এই শেষ। আশা করি এখন কিছুটা হইলেও বুঝতে পারছো, বাকিটা আমরা ম্যাথ করলে না বুঝে যাব। হ্যাঁ, বাকিটা আমরা ম্যাথ করলে বুঝে যাব। হ্যাঁ আচ্ছা, এটা গাণিতিক প্রমাণই ভাইয়া, গাণিতিক প্রমাণের জন্যই এত চিত্র আঁকছি। হ্যাঁ, আর ওইটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য। হ্যাঁ, তো চলো একটা জিনিস আমরা পড়ি, দেখো। তাহলে সবার কাছে আমার এখন কয়েকটা কোয়েশ্চেন থাকবে, ঠান্ডা মাথায় দেখো। কোয়েশ্চেনটা কি, যখন আমার কাছে থাকবে হচ্ছে ই মিনিমাম, ই মিনিমামের ক্ষেত্রে আমার এন এইচটা কি হয় বলতো, এন এল এর চেয়ে 1 বেশি হয়। আর ই ম্যাক্সিমামের ক্ষেত্রে আমার এন এইচটা কি হয় ভাইয়া বলতো, ইনফিনিটি হয়। ঠিক না? আচ্ছা, এটা আমরা বুঝে গেছি। এখন মজার ব্যাপারগুলো খেয়াল করো, দেখো। ই এর সাথে আমরা কি জানি, ই ইকুয়াল টু এইচ এফ। আবার ই ইকুয়াল টু আমরা কি জানি, এইচ সি বাই ল্যামডা। তাহলে আমরা কি বলতে পারি ভাইয়া, ই সমানুপাতিক এফ। আবার আমরা কি বলতে পারি, ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা, মানে যে ব্যস্তানুপাতিক। তাহলে বলো তো ভাইয়া, ই যখন মিনিমাম তখন এফ কি হবে বলো তো, মিনিমাম না ম্যাক্সিমাম বলো তো সবাই। ই মিনিমাম হইলে ই এর সাথে এফ হচ্ছে সমানুপাতিক, তাহলে ই মিনিমাম হইলে এফ হবে মিনিমাম। হুম, আর
ই ম্যাক্সিমাম হলে এফ ও হবে ম্যাক্সিমাম। আবার ই আর ল্যামডার সূত্রটা দেখো, ই আর ল্যামডা উল্টা, তাহলে ই মিনিমাম হইলে ল্যামডা হবে ম্যাক্সিমাম, আবার ই ম্যাক্সিমাম হইলে ল্যামডা হবে মিনিমাম। বুঝতে পারছি আমরা সম্পর্কগুলো? হ্যাঁ, আমরা কি করছি? আবার আরেকটা জিনিস আমরা কি জানি, নিউ বার। নিউ বারটা কি? নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা। তাহলে দেখো ল্যামডা ম্যাক্সিমাম হইলে নিউ বার হবে কি? মিনিমাম। আবার ল্যামডা মিনিমাম হইলে নিউ বার হবে কি? ম্যাক্সিমাম। বুঝতে পারছি? সবই তো আমরা কি করলাম, রিলেট করতেছি, একটার সাথে একটা সম্পর্ক স্থাপন করতেছি। হ্যাঁ, তো আশা করি আমরা প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা সম্পর্কটা বুঝতে পারছি। হ্যাঁ, ই এর সাথে নিউ বার সমানুপাতিক, গুড, এটাই হচ্ছে কথা। এখন তোমাদের একটা কনফিউশন আছে, এই নিউ মানে কম্পাঙ্ক। হ্যাঁ, এই নিউ মানে কম্পাঙ্ক মানে এফ, আর এই নিউ বার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা। দুইটা কিন্তু দুই জিনিস। হ্যাঁ, দুইটা কিন্তু দুই জিনিস, ঠিক আছে? এই হইলো ঘটনা। তো আমাদের মেইন থিমটা কি দেখো, ই ই এর সাথে এফ সমানুপাতিক, তাহলে ই মিনিমাম এফ মিনিমাম, ই ম্যাক্সিমাম এফ ম্যাক্সিমাম। ই এর সাথে ল্যামডা উল্টা, তাহলে ই মিনিমাম ল্যামডা ম্যাক্সিমাম, ই ম্যাক্সিমাম ল্যামডা মিনিমাম। আবার ল্যামডার সাথে নিউ বার উল্টা, তাহলে ল্যামডা মিনিমাম নিউ বার ম্যাক্সিমাম, আবার নিউ বার মিনিমাম ল্যামডা ম্যাক্সিমাম। শেষ। আমরা হচ্ছে এই কয়েকটা টপিক আপাতত বের করার চেষ্টা করছি। হ্যাঁ, তো চলো আমরা হচ্ছে ম্যাথ করব। দেখো কি লেখছে, খেয়াল করো। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, হাইড্রোজেন পরমাণু মানে আগে পুরো ম্যাথটা দেখবা, হ্যাঁ, তারপর চাইটা কোশ্চেনটা লিখবা। হ্যাঁ, আগে পুরো ম্যাথটা দেখো। জেড এর ভ্যালু হচ্ছে 1, হাইড্রোজেন পরমাণু বলছে। বামার সিরিজ বলছে, যেটার কথা লেখা থাকবে ওইটাই আমার NL, যেটার কথা লেখা থাকবে ওইটাই আমার NL। সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত, মানে কি চাইছে ভাইয়া? নিউ বার ম্যাক্স চাইছে। এই আচ্ছা, এইবার তোমাদেরকে একটা কোশ্চেন বোঝাই। নিউ বার ম্যাক্স মানে কি জানি আমরা পড়ছি ই ম্যাক্স। আর ই ম্যাক্স কখন হয়? যখন আমার এনএইচটা হয় ইনফিনিটি। এই জিনিসগুলো আমরা পড়ছি, মাত্র পড়ছি। এটা আমরা কোথায় পড়ছি? কনসেপ্টে পড়ছি। তাহলে খেয়াল করো আমরা কি লিখতে পারি, z ইকুয়াল টু 1, nl ইকুয়াল টু 2, nh ইকুয়াল টু হচ্ছে ইনফিনিটি। আবার RH এর ভ্যালু কত? 1.097 ইন্টু 10⁷ পার মিটার। তাহলে নিউ বার ইকুয়াল টু কি ভাইয়া? RH ইন্টু 1 বাই NL স্কোয়ার মাইনাস 1 বাই NH স্কোয়ার Z স্কোয়ার। তাহলে ভ্যালুগুলো বসায় দাও। 1.097 ইন্টু 10⁷, 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই ইনফিনিটি স্কোয়ার 1 স্কোয়ার। এখন একটা মজার জিনিস তোমাদের বলে দিই, 1 বাই ইনফিনিট মানে 0, ঠিক আছে? তাহলে মানটা কেমন আসে দেখো, 1.097 দাঁড়াও একটু ইরেজার দিয়ে মুছে নেই, মিনিট। হ্যাঁ, তাহলে মানটা কেমন আসে দেখো, 1.097 ইন্টু 10⁷, 1 বাই 2 স্কোয়ার মাইনাস 0 1 স্কোয়ার। তাহলে এটার ভ্যালু কত আসে? কুইকলি লিখে ফেলো তো। 1.097 10⁷ ইন্টু 1 বাই 2 × 4, তাই না? হ্যাঁ, তাহলে এটার ভ্যালুটা আসতেছে হচ্ছে 2.74 ইন্টু 10⁶ পার মিটার। এটাই আসছে না ভাইয়া? দেখো তো, মানে তোমরা যারা ডাইরেক্ট করছো তাহলে হচ্ছে 2742500 এটা আসে আর কি, তাই না? এই আর কি। সো আশা করি এটা তোমরা মিলছে, বুঝতে পারছো? আমাদের আর কি যে এই কনসেপ্টটা দরকার। এই কনসেপ্টটা যদি ভালো মতো বুঝি তাহলে মনে করো কেল্লা ফতে, ঠিক আছে? সিজিএস এ করছো, গুড। সিজিএস এ করলে আরো বেশি মান আসবে, কোনো সমস্যা নাই, ভালো, কোনো প্যারা নাই। ওকে, তো চলো আমরা সামনের দিকে যাই। NL2 কেন? এই যে এখানে যত লেখা থাকবে ভাইয়া এটাই NL। যত লেখা বামার থাকলে NL হচ্ছে 2, হ্যাঁ, প্যাস্টেন লেখা থাকলে NL হচ্ছে তোমার 3, হ্যাঁ, এরকম আর কি জিনিসগুলো থাকবে ভাইয়া। হ্যাঁ, তো চলো আমরা ঠান্ডা মাথায় দেখে। এখানে সি দরকার পড়ে নাই তো ভাইয়া, আমাদের ওই যে ওয়েভ নাম্বার বলছো না, এই জন্য দরকার পড়ে নাই ভাইয়া। হ্যাঁ, তো চলো আমরা সামনের দিকে একটা কোয়েশ্চেন দিই, দেখি তোমরা এই জিনিসটা কতটুকু পারো। হাইড্রোজেন পরমাণুর
ব্র্যাকেট সিরিজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত? ওকে, এটা এটা লিখে ফেলো, এটা এটা সবাই কুইকলি করে ফেলো। সর্বনিম্ন ও সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত, মানে একটা চাইবে হচ্ছে ফর ল্যামডা ম্যাক্স, আর এটা করবো হচ্ছে ফর ল্যামডা মিনিমাম। এটা সবাই করে ফেলো তো। ল্যামডা ম্যাক্স মানে কি? ই মিনিমাম। আর ল্যামডা মিনিমাম মানে কি? ই ম্যাক্সিমাম। তাহলে এখানে এনএইচটা আমার কি হবে? এনএল প্লাস 1, আর এখানে আমার এনএইচটা কি হবে? ইনফিনিটি। আচ্ছা খেয়াল করো, এখানে আমার জেড এর ভ্যালু কত দেওয়া আছে, এখান থেকে আমরা লিখে ফেলি। ধরো ব্র্যাকেট কত ভাইয়া? ব্র্যাকেট হচ্ছে 4, ব্র্যাকেট 4, ওই যে সিরিজ ছিল তাই না, জেড এর মান 1, এই যে ব্র্যাকেট সিরিজ বলছে, তাহলে এন এল এর মান হচ্ছে 4, ঠিক আছে? বাকিটা হচ্ছে আমাদের কাজ। দেখো, সুতরাং এনএইচটা কত হবে এখানে? 5। এই তো। সুতরাং দেখো, নিউ বার ইকুয়াল টু কত? আর এইচ ইন্টু 1/n স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়াল টু কত আসে দেখি? 1.097 এপসিলন 7 ইন্টু 1/16 মাইনাস 1/25। এটা আসে হচ্ছে 246,825 পার মিটার। সুতরাং ল্যামডা ম্যাক্সিমাম আসবে হচ্ছে 4.051 ইন্টু 10⁻⁻6 মিটার। আর এবার আসি নিউ বার, আবার হচ্ছে আর এইচ ইন্টু 1/nl স্কোয়ার মাইনাস 1/nh স্কোয়ার জেড স্কোয়ার 1.097 এপসিলন 7 ইন্টু 1/, চলো এটা আসে হচ্ছে 685625। তাহলে ল্যামডা মিনিমাম আসবে হচ্ছে এটা হচ্ছে যে 1/নিউ বার, এটা হচ্ছে 1/নিউ বার ইকুয়াল টু আসে হচ্ছে তোমার কত? 1.4585 ইন্টু 10⁻⁻6 মিটার। দেখো তো ভাইয়া মিলছে নাকি? খেয়াল করে দেখো, হ্যাঁ মিলছে কিনা। কাছাকাছি মান আসবে, একটু চেঞ্জ আসবে, হ্যাঁ কাছাকাছি মিলছে কিনা এটাই দেখো, তাইলেই হবে। কাছাকাছি মিললে ওয়াই, হ্যাঁ কাছাকাছি মিললে ওয়াই। এটার কনসেপ্ট ভাই অলরেডি বোঝাই দিছি। +1 কেন হয়? কারণ ঠিক সামনের বিল্ডিং এ যাইতে তোমার শক্তি কম লাগবে, আর ইনফিনিটিতে যাইতে শক্তি বেশি লাগবে, ওই টপিকটাই বুঝাইছি। আচ্ছা গুড 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 গুড, সবাই পারতেছো, থ্যাংক ইউ। আচ্ছা মিলছে, থ্যাংক ইউ। সি এখানে নাই তো ভাইয়া, সি তো শক্তি বের করতে দিলে লাগবে, এখন তো লাগবে না ভাইয়া। ওকে, তো চলো লাস্ট একটা ম্যাথ, লাস্ট ম্যাথটা এখন করব। এটা এখন সবাই সবাই নিজেরা করবা, ঠিক আছে? ওকে, সবাইটা করে ফেলো, সবাই কুইক কুইক। ম্যাক্সিমাম মিনিমাম কনফিউজড হলেও আমি ক্লিয়ার করে দিব, সমস্যা নাই, কিন্তু তোমরা ম্যাথটা করো, খালি অ্যান্সার বের করো। অ্যান্সার দেখলেই বুঝবা কোনটা ম্যাক্সিমাম আর কোনটা মিনিমাম, সমস্যা নেই। তোমরা অ্যান্সারটা করে ফেলো আগে, হ্যাঁ আমি সব করে দিব, হ্যাঁ তোমরা ঠান্ডা মাথায় অ্যান্সারটা করে ফেলো আগের মতো। অ্যান্সারটা করে ফেলো। ওকে, কোশ্চেন হচ্ছে 3। এসএস নেওয়া লাগবে না মাইশা ভাইয়া, একটু পরে তো স্লাইড পরেটা পেয়ে যাবা। কোশ্চেন হচ্ছে 3,
ওকে, সো দেখো জিনিসগুলো আমি আরেকবার লিখে দেবো, সমস্যা নেই। জেড ইকুয়াল টু 1 ফর হাইড্রোজেন, এন এল এটা হচ্ছে যে 3। আচ্ছা, এবার আসি ই ম্যাক্স, আর এটা হচ্ছে ই মিনিমাম। ওকে, মানগুলো আমি লিখে দিচ্ছি, মানগুলো আশা করি তোমাদের মিলবে। মানটাই যে এদিকে লিখতেছি, ইমেক্স 2.4229 ইন্টু 10⁻⁻19 জুল। ঠিক আছে ভাইয়া, হিসাব ক্যালকুলেটরে করা লাগবে না। ইনফিনিটি 1/ইনফিনিটি মানে 0, এটা পুরোপুরি 0 বসাই দিবা, আর কিছু লাগবে না। আচ্ছা, আর এটাতে খেয়াল করো, তাহলে এনএইচ এর ভ্যালু আমার কত আসবে, 4। ইনফিনিটি তম কোয়ান্টাম নাম্বার কোন সিরিজ? এখন ইনফিনিটি তো জাস্ট বলার জন্য বলা, হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর জন্য যে হাইয়েস্ট কতটুকু শক্তি হইতে পারে, এই এটা একটা রেঞ্জ বলার জন্য। হ্যাঁ, এসি এর সাথে নিউ বার মাল্টিপ্লাই করলেই তো হইতো। হ্যাঁ ভাইয়া হইতো, মানে ম্যাক্সিমাম মানুষের একটু ঝামেলা হইতে পারে, এই জন্য ভাইয়া করিনি আর কি, আর যাতে প্রত্যেকের বুঝতে সুবিধা হয়, এজন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে করার চেষ্টা করতেছি ভাইয়া। ওকে, দেখি 5333263.8889 ল্যামডা ইকুয়াল টু আসতেছে 1.875 into 10⁻⁻6 meter, del E equal to hc by lambda equal to 1.875 epsilon minus 6। ওকে, তাহলে এটা হয় হচ্ছে 1.06 into 10⁻⁻19 জুল। ওকে, সো দেখো যাদের যাদের মিলস একটু ওয়াই দিয়ে দিও, আমি হচ্ছে এনএইচ আর এনএল টা আবার বুঝাবো, সমস্যা নাই। দেখো ম্যাক্সিমাম আর মিনিমামের কাহিনীটা দেখো। হ্যাঁ, আমার শুধু দরকার এই ভ্যালুটা। এখন এই ভ্যালু তোমরা যেমনি ইচ্ছা বাইর করো, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, নিউ বার দিয়ে বাইর করো অথবা যা ইচ্ছা দিয়ে বাইর করো, সমস্যা নেই। হ্যাঁ, ওই একটা ইলেকট্রনকে যদি আমি উত্তেজিত করি, ওকে তো আমি 10 নম্বর কক্ষপথ পাঠাইতে পারবো। ওকে যদি আমি শক্তি সরাই নেই, ওকে তো আবার চাইলে 1 নম্বরও নিয়ে আসতে পারবো। এই জন্য আর কি ইনফিনিটতম কক্ষপথ। আচ্ছা, হ্যাঁ ল্যামডা ছাড়াও হয় ভাইয়া, ল্যামডা ছাড়াও হয়, আমি যদি শুধু গুণ করে দিই। তারপরেও তোমরা বুঝলেই এটাই বড় কথা ভাইয়া। হ্যাঁ, বোঝাটা হচ্ছে বেস্ট। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, প্রথম ক্ষেত্রে 2.23 হইলে সমস্যা কি? সমস্যা নাই, কাছাকাছি আসলেই হয়েছে ভাইয়া। 2 × 10⁻20 মানে -19 হইলেই হয়েছে। অবশ্যই এটা হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আলফি বলতেছো 21 হয়েছে, 10⁻21 কেন হয়েছে ভাইয়া? এটা তো হওয়ার কথা না, এটা একটু ভুল হয়েছে, একটু ক্যালকুলেশন চেক করো তাহলে বুঝো ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, এবার এনএইচ আর ইয়াটা ধরাটা আমি আরেকবার বলতেছি, কোনো প্যারা নাই। আচ্ছা, আশা করি এটা সবাই বুঝতে পারছি। যে এইটা ভাইয়া বুঝাইতেছিলাম যে হচ্ছে পুরা মিলছে ভাইয়া, থ্যাংক ইউ। এটাই ভাইয়া বুঝাইতেছিলাম যারা এখনো বুঝো নাই তাদের জন্য, যে তুমি মনে করো এন এল নাম্বার কক্ষপথ, তোমার সামনের জন্য হইলাম আমি, যে তোমার এক ঘর সামনে। হ্যাঁ, আর মামুন ভাই আছে যে ইনফিনিট ঘর সামনে। ঠিক আছে, এখন তুমি যদি ঠিক আমার কাছে আসো, তাহলে তোমার শক্তি লাগবে সবচেয়ে কম। আর তুমি যদি আমার কাছে না এসে ডিরেক্ট মামুন ভাইয়ের কাছে যাও, তাহলে তোমার শক্তি লাগবে সবচেয়ে বেশি। এজন্যই মিনিমাম এনার্জি হইলে আমার কাছে আসতে হইলে আমার কক্ষপথ নাম্বার কি, তোমার চেয়ে 1 বেশি। আর যদি ম্যাক্সিমাম এনার্জি হয়, তখন আমার কাছে আসতে হইলে কক্ষপথ কত হবে,
ইনফিনিট হবে। হ্যাঁ, এটা অলওয়েজ এটা দিয়ে করতে হবে। হ্যাঁ, অলওয়েজ এটা দিয়ে করতে হবে মমতাহিন ভাইয়া। হ্যাঁ, অলওয়েজ করতে হবে। যদি ম্যাক্সিমাম মিনিমাম বলে যে কোনো একটা বলবে পরীক্ষায়, বুঝছো? আমি দুইটা দিয়ে বের করা শিখাইছি। হ্যাঁ, আমি দুইটা দিয়েই শিখাইছি। হ্যাঁ, এই এটা হইলো ঘটনা। সো মেইন কাহিনীটা কি হইলো, তুমি যদি ইনফিনিট দূরে মামুন ভাইয়ের কাছে যাইতে চাও তাহলে তোমার শক্তি লাগবে সবচেয়ে বেশি। তো এই জন্য তোমার এনএইচ হবে ইনফিনিট। এনএইচটা কার ভ্যালু? এটা মামুন ভাইয়ের ভ্যালু। মামুন ভাই কত নম্বরে আছে? ইনফিনিটিতে আছে। আর তুমি যদি আমার কাছে আসতে চাও, আমি একদম তোমার এক ঘর সামনে আছি। এক ঘর সামনে মানে আমার ভ্যালু কি তোমার চেয়ে এক বেশি। তাহলে আমার ভ্যালু এনএইচ মানে আমার ভ্যালুটা কত হবে? তোমার চেয়ে এক বেশি। আর এনএলটা কি? তোমার ভ্যালু। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে মিনিমাম এনার্জি কি আর ম্যাক্সিমাম এনার্জি কি। যখন মিনিমাম এনার্জি বলবো তখনই মানে তোমার ভ্যালু থেকে এক যোগ করবা, আর ম্যাক্সিমাম ভ্যালু বলে এই ইনফিনিটি বসাবা। ঠিক আছে? আচ্ছা, ওকে। সো আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা হচ্ছে কয়েকটা ইয়া করবো এখন। এখন একটা ইয়া বলবো তোমাদেরকে, কুইক কুইক। এই ম্যাথটা একটু পরে বুঝাইতেছি। আগে তোমাদেরকে একটা ম্যাথ বলবো, কুইক কুইক এটা করবা। হ্যাঁ, আমাকে শুধু ইয়া বলবা, ভ্যালু বলবা। মনে করো বললাম বামারের সর্বোচ্চ ও সর্বনিম্ন শক্তি। তাহলে ভাইয়াকে কুইকলি বলো যে সর্বোচ্চর ক্ষেত্রে, সর্বোচ্চ শক্তির ক্ষেত্রে এনএল কত আর এনএইচ কত। আমাকে খালি এই ভ্যালুগুলো বলতে হবে। হ্যাঁ, কুইক এই ভ্যালুগুলো একটু বলতে থাকো, কুইক সবাই। এনএল কত আর এনএইচ কত, আগে এটা বলো। এই যে এটা এ, এটা বলো, এটাতে কত হবে? সর্বোচ্চ যদি বলি, সর্বোচ্চর ক্ষেত্রে এনএল অলওয়েজ 2। এনএল অলওয়েজ 2 কেন? কারণ এটা বলছে কি বামার। আর যদি বলে সর্বোচ্চ শক্তি মানে কোথায় যাব? ইনফিনিটিতে যাব। সর্বনিম্ন শক্তি মানে ঠিক তার সামনের ঘরে যাব। ঠিক আছে, ঠিক তার সামনের ঘরে যাব। জিনিসটা একটু দেখো। হ্যাঁ, ঠিক তার সামনের ঘরে যাব। জিনিসগুলো মিলাও সবাই কুইকলি। হ্যাঁ, জিনিসগুলো সবাই মিলাও কুইকলি। আচ্ছা, ওকে, এটা বলছি। হ্যাঁ, এবার বলি লাইমেন। লাইমেনের ক্ষেত্রে দেখো সর্বোচ্চ শক্তি, সর্বনিম্ন শক্তি। ঠিক আছে, লাইমেন বলছি যেহেতু লাইমেন, তাহলে এনএল এর মান কিন্তু 1 অলওয়েজ। তারপর দেখো এটার এনএইচ সর্বোচ্চ শক্তি বলছি, তাহলে এনএইচ হচ্ছে ইনফিনিটি। সর্বনিম্ন হইলে 2 পরেরটা। খেয়াল করে দেখো, দেখছো? সর্বনিম্ন হইলে পরেরটা। খেয়াল করছো ব্যাপারগুলা? সর্বনিম্ন হইলে পরেরটা। এনএইচ হচ্ছে এনএল প্লাস ইনফিনিটি হতে পারে না ভাইয়া? ইনফিনিটির সাথে যাই যোগ করবো ওটা তো ইনফিনিটি হয়, তাই না? ইনফিনিটির সাথে যাই যোগ করবো সেটা তো ইনফিনিটি হয় ভাইয়া, তাই না? এই, আচ্ছা, সো এটাও গেল। তো চলো তোমাদেরকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো সবাই। লাস্ট একটা দেই, মনে মনে করে নিও। হ্যাঁ, মনে মনে করো, আমিও করব। ঠিক আছে, এনএল এনএইচ এনএল এনএইচ ব্র্যাকেট বলছে 4 4। হ্যাঁ, বিকিরণের ক্ষেত্রেও সেম সেম ভাইয়া। আমরা তো শোষণটা দেখি না, আমরা বিকিরণটাই দেখি। এটা ইনফিনিট, এটা হবে 5। বুঝতে পারছো তোমরা সবাই? এখনো মানে যেহেতু সবাই বুঝতে পারছো, একটু ওয়াই দিও সবাই কষ্ট করে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। হ্যাঁ, গুড গুড, থ্যাংক ইউ। পুরোটা বুঝছি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই পুরোটা বুঝলেই আমার দরকার। এইটাই হচ্ছে আমাদের অনেক আসে, বুয়েট থেকে শুরু করে ইন্টার সব জায়গায় আসে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ বোঝার জন্য। এটাই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ বোঝার জন্য কষ্ট করে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন জিনিসটা মুছে দেই। ওকে, তো চলো এই ম্যাথটা করে ফেলি। কি বলে? আচ্ছা দেখো, রেখা বর্ণালীর সাহায্যে বর্ণ নির্ণয়। ভাইয়া তোমরা সবাই বলো তো, জেড ইকুয়াল টু 1 হইলে তো আমরা বলি কি হাইড্রোজেন, তাই না? জেড ইকুয়াল টু 11 হইলে কি বলবো বলো তো সবাই? জেড ইকুয়াল টু 11 হইলে কি বলবো?
সোডিয়াম, তাই না, নাইট্রিয়াম। আবার জেড ইকুয়াল টু যদি তোমার মনে করো 20 আসে তাহলে কি বলবো বলো তো? 20 আসলে বলবো কিন্তু ক্যালসিয়াম, তাই না? এই আর কি। তো এইভাবেই আমরা এই যে জেড এর ভ্যালুগুলা বের করে করে এই রেখা বর্ণালীর সাহায্যে আমরা মৌল শনাক্ত করতে পারি, বুঝতে পারছো? এই জেড এর ভ্যালুগুলা বের করে করে রেখা বর্ণালীর সাহায্যে আমরা মৌল শনাক্ত করতে পারি, একদম সিম্পল। হ্যাঁ, জেড এর ভ্যালুগুলা বের করে করে আমরা রেখা বর্ণালীর সাহায্যে কি বের করতে পারি? মৌল শনাক্ত করতে পারি। এখন আমাদের যা যা ম্যাথ আছে সব একদম সিম্পল, আর আমাদের কঠিন কোনো কনসেপ্ট নাই, ঠিক আছে? তো চলো একটা টান দিই আস্তে আস্তে করে। হ্যাঁ, এবার আসি এটাতে, এই যে তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এখানে একটা ভুল জিনিস আছে, এটাকে একটু কেটে একটু ঠিক করে দেই। এটা প্রতিপ্রভা হবে। প্রতিপ্রভা হচ্ছে শক্তি শোষণ করে, আমি পুরোটা ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ, একটু দাঁড়াও, একটা মিনিট ওয়েট করো। শক্তি শোষণ করে, শক্তি শোষণ করে, হ্যাঁ, বিজ্ঞানীরা জেড এর ভ্যালু বসে ইয়া নির্ধারণ করে, মৌলের রং নির্ধারণ করে। গুড। সাথে সাথে শক্তি বিকিরণ করে দৃশ্যমান অঞ্চলে। আচ্ছা, ওকে ওকে। তারপর হ্যাঁ, সিরিজ গুলো তো হাইড্রোজেন বর্ণালী অবশ্যই, কিন্তু মানে বললাম আর কি অন্যগুলো বের করা যায় হায়ার স্টাডিজে। এটা কেন মানে কিভাবে বের করা যায় সেটা একটু দেখাইলাম আর কি জেড এর জন্য। আচ্ছা, খেয়াল করে দেখো, আমাদের যে টাকা পয়সাগুলো আছে, এই টাকা পয়সাগুলা হচ্ছে, এই টাকা পয়সাগুলারে হচ্ছে বের করার জন্য, হ্যাঁ, এই টাকা পয়সাগুলো বের করার জন্য হচ্ছে আমরা কি করি? আমরা মনে করো এটার ভিতরে নিরাপত্তা বলয় থাকে। একটা মিনিট দাঁড়াও, একটা। হ্যাঁ, হ্যালো ভাইয়ারা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ইউভি রশ্মি দিয়ে কি কি করে। হ্যাঁ, অনুপ্রভা প্রতিপ্রভা সবগুলোর পার্থক্য ভাইয়া বলবো, একটা মিনিট ভাইয়ারা সময় দেওয়া আগে। হ্যাঁ, আচ্ছা দেখো, কি করে ইউভি রশ্মির সাহায্যে কি কি করে এগুলো একটু ব্যাখ্যা দিই। দেখো, আমাদের হচ্ছে এই যে টাকার মধ্যে তোমাদের সবাইয়ের হাতের আশেপাশে টাকা আছে অবশ্যই। এই টাকার মধ্যে দেখবা যে যে উপরে, আমি একটু একে দেখাই, এই যে উপরে যে 100 500 এরকম লেখা থাকে না, এইখানে আর দেখবো ওই যে ওই সিল দেওয়া থাকে, একটা সাদা চিকন একটা সিল দেওয়া থাকে বাংলাদেশ ব্যাংকের নামে। এই সিলটা আর এই যে এই নোটগুলা, এই যে এই নাম্বারগুলো আর এই সিলটা, এই দুইজনই হচ্ছে ফসফর নামক একটা পদার্থ দিয়ে তৈরি। হ্যাঁ, ফসফর নামক একটা পদার্থ দিয়ে তৈরি, ঠিক আছে? এই ফসফর পদার্থের কাজ কি জানো? এই ফসফর পদার্থের উপরে যখন ইউভি রশ্মি পড়ে, হ্যাঁ, ইউভি রশ্মি পড়ে, ওই ইউভি রশ্মি কি করে? এই ফসফর পদার্থটা কি করে? ইউভি রশ্মিটা শোষণ করে। শোষণ করার সাথে সাথে দৃশ্যমান এলাকায় শক্তি বিকিরণ করে দেয়। তখন আমরা কি দেখতে পাই? আলো। এজন্য যখন ওই যে একটা টাকা নিয়ে যখন সূর্যের আলোর উপস্থিতিতে আমরা কি করি, টাকাটা একটু নাড়াচাড়া করি, দেখবা 100 টাকার নোটে একবার বেগুনি দেখায়, একবার সবুজ দেখায়, এরকম কালার চেঞ্জ হয়। এই যে কালার যে চেঞ্জ হয় না, এটাকে বলা হয় প্রতিপ্রভা। প্রতিপ্রভা আর অনুপ্রভার মধ্যে পার্থক্য কি? মনে করো প্রতিপ্রভা হচ্ছে যে শক্তি শোষণ করে সাথে সাথে দিবে, আর অনুপ্রভা হচ্ছে শক্তি শোষণ করবে এবং প্রায় অনেকক্ষণ পরে আলোটা দিবে, সাথে সাথে দিবে না। এখন মনে করো তোমার একজন লোক জাল টাকা দিছে, হ্যাঁ, তুমি যদি ওই জাল টাকা সাথে সাথে শনাক্ত করতে না পারো, 1 ঘন্টা পর শনাক্ত করতে পারো, তাহলে ওই লোকরা আর কোনোদিন খুঁজে পাবা? তারা তো আর কোনোদিন খুঁজে পাবা না। তো এই জন্যই হচ্ছে আমরা প্রতিপ্রভ বৈশিষ্ট্য যার মধ্যে আছে, যেমন ফসফর, তাদের মধ্যে আমরা ইউজ করি। ফ্লুরোসেন্ট বলে প্রতিপ্রভাকে, আর ফসফরোসেন্টকে বলা হয় হচ্ছে মানে অনুপ্রভা। প্রতিপ্রভার ইংলিশ ভাইয়া যে দেওয়াই আছে অবনী, ফ্লুরোসেন্স। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের ঘটনা। আর ফসফর হচ্ছে একটা পদার্থ, একটা বিশেষ পদার্থ, একটা বিশেষ কেমিক্যাল, যেই কেমিক্যালের কি আছে, এই কেমিক্যালের উপরে ইউভি আলোটা যখন পড়বে, এই যে দেখো, এইটা হচ্ছে ফসফর পদার্থ। ফসফর পদার্থ, এটার মধ্যে ইউভিটা পড়ে, ও ইউভিটাকে অ্যাবজর্ব করে সাথে সাথে একটা লাইট দেয়। হ্যাঁ, লাইট দেয়, ওই লাইটটা হচ্ছে দৃশ্যমান অঞ্চলে থাকে, এর জন্য আমরা আলো দেখতে পাই, ঠিক আছে? জাল নোটে ওই ফসফরটা দিতে পারে না। ফসফেট না ভাই, এটা ফসফর, এটা আলাদা একটা পদার্থ, অনেকগুলো পদার্থের মিশ্রণ এটা। জাল টাকাতে ফসফর ব্যবহার করা হয় না, কারণ হচ্ছে জাল টাকার যে কাগজ, এটা হচ্ছে অথেন্টিক টাকার কাগজটা না। প্লাস হচ্ছে ফসফর পদার্থটা একটা নির্দিষ্ট ঘনমাত্রা ছাড়া কাজ করে না, ওটা শুধুমাত্র ওই টাকার মধ্যেই আছে, এবং ওই টাকার ওই নির্দিষ্ট ঘনমাত্রার মান শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক সহ যেসব ব্যাংকগুলো টাকা
পাবলিশ করে তাদের কাছে আছে, ঠিক আছে? এটা এক এক দেশের এক এক সিস্টেম আর কি। হ্যাঁ, ফসফরের কোনো এক্সাক্ট সংকেত নাই ভাইয়া, কারণ এটা অনেকগুলো পদার্থের এক এক ঘনমাত্রার এক এক মিশ্রণ, ঠিক আছে? ফসফরাসের সাথে রিলেটেড না, মানে ওইটার কাজ হচ্ছে ও আলোকে শোষণ করার সাথে সাথে আলোকে দিয়ে দেয়, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে কথা। তো আমরা জাল নোট বানাবো না, সো আমরা জাল নোট নিয়ে এত প্যারা না নেই। তো চলো সামনের দিকে যাই। ওকে, সো তারপর দেখি তাহলে ঘটনাটা কি হয়েছে দেখো তো। প্রথমে কি হয়েছে ঠান্ডা মাথায় শোনো। ফসফর দিলে লাভ নাই তো, আমি আবারও বলতেছি তোমাদেরকে, আমি একটা কথা বলি। সাপোজ তোমরা হচ্ছে ইয়া বানাবা, খাওয়ার জিনিস বলি, হ্যাঁ তাহলে বেশি বুঝবা। মনে করো বার্গারের মধ্যে মেয়োনিজ সস, টমেটো সস, আর হচ্ছে যে প্যাটিটা, মাংসের প্যাটিটা দিলা, দিয়া বার্গার বানাইলা, চমৎকার লাগতেছে। এখন বার্গারের মধ্যে যদি চিনির জায়গায় তুমি, মানে বার্গারের বান বানানোর সময় তো চিনি দেয়, একটু চিনির জায়গায় যদি তুমি লবণ দিয়ে দাও, তাহলে কি খাইতে ভাল লাগবে? অবশ্যই ভাল লাগবে না, ওটার কালারই চেঞ্জ হয়ে যাবে, টেস্টই চেঞ্জ হয়ে যাবে, উল্টাপাল্টা জিনিসপত্র হয়ে যাবে, ঠিক আছে? তো ওই প্রত্যেকটা জিনিসের একটা ঘনমাত্রা আছে। যেমন তুমি যেটা পছন্দ করো, হ্যাঁ তুমি একটা বার্গার পছন্দ করো কম সসের, তোমার যদি এমন বার্গার দেই যেটা চারপাশে খালি সস আর সস থই থই করতেছে, ঠিক আছে, তাহলে তো তুমি বমি করে দিবা। তো ওইটাই, এক একজন মানুষের এক এক ধরনের টেস্ট থাকে, ঠিক তেমনি একটা আসল টাকার যে কাগজটা, ওই কাগজের মধ্যে ঘনমাত্রাও সেম থাকে, ঠিক আছে? তো এই যে ঘনমাত্রাটা সেম, এই যে ঘনমাত্রাটা বজায় রাখার জন্য ঠিক ওই পরিমাণেই ফসফরটা দেওয়া লাগে, বুঝতে পারছো? সো এটাই হচ্ছে ব্যাপারটা। যে মনে করো ব্যাপারটা হচ্ছে এরকম যে ফসফর একটা পদার্থ, এই পদার্থের উপর আলো পড়বে, যদি ফসফর পদার্থটা ঠিক ঘনমাত্রায় না থাকে তাহলে আলো পড়বে না। জাল টাকায় ফসফর দেয় কিন্তু ঘনমাত্রা ঠিক থাকে না, এজন্য আলো ঠিক মতো পড়ে না। আলো ঠিক মতো পড়লেও ঠিক মতো লাইট আমরা দেখি না, সো আমরা বুঝা যায় যে এটা নকল টাকা, কারণ এখানে ভেজাল হইছে, ঠিক আছে? এই হলো ব্যাপার। ওফ, বার্গারের কথা মনে করে তো আমারই ক্ষুধা লেগে গেছে, কতদিন খাই না। ওকে, তারপর চলো সামনের দিকে যাই। সূর্যের আলো দিয়ে দেখে ভাইয়া, সূর্যের আলো দিয়েই তো ইউভি বের হয়, বুঝতে পারছো? ওকে, তো চলো সামনে দিয়ে যাই। ওকে, এবার একটা পোল, এটা একদম মানে কোপা সামসু করে অ্যান্সার দিয়ে দিও, হ্যাঁ? ওকে, নাও পোলটা দিয়ে দিছি। একজনও যাতে ভুল করে ভুল না করো, ঠিক আছে? কেউ কিন্তু ভুল করে ভুল করবা না, সাবধান। হ্যাঁ, তাহলে কিন্তু জাল টাকা খাওয়াই দিব। ওকে, চলো। ওকে, শেষ, অ্যান্সার দিয়ে দিছো, থ্যাংক ইউ। এটা সবচেয়ে বেশি ফানি পোল, কারণ এটা না দিলে হইতো। তো এটার অ্যান্সার বুঝতেই পারতো, তাও 3% মানুষ আইআর দিছো। এটা হবে হচ্ছে ফসফর পদার্থ ভাইয়া, পদার্থের নাম বলছি, হ্যাঁ পদার্থ। ওকে, সো চলো আমরা যাই সামনের দিকে। ওকে, সো সামনের দিকে যাই। এটা 100%, এটা 98% ঠিক দিছে আর কি। ওকে, তো চলো সামনের দিকে আমরা যাই। ওকে, এখন হচ্ছে মেডিকেলে আমরা যে যে আইআর টাইআর ইউজ করি না, কেমনে ইউজ করি এটা বলি আমি তোমাদেরকে, হ্যাঁ? ওকে, আইআর হচ্ছে ইনফ্রারেড, অবলোহিত, অবলোহিত ইনফ্রারেড। ভাইয়া তোমরা হ্যান্ড রেসটা নামায় ফেলো, হ্যান্ড রেসটা কইরো না, আমার স্ক্রিন ফ্রিজ হয়ে যায়, হ্যাঁ? আচ্ছা, দয়া করে হ্যান্ড রেসটা কইরো না, হ্যাঁ? দয়া করে হ্যান্ড রেসটা করো না, ভাইয়ার জন্য খুব উপকার হয়, হ্যাঁ? থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাদের কষ্ট করে শোনার জন্য। হ্যান্ড রেসটা না করলে ভাইয়ার খুব উপকার হয়, হ্যাঁ? হ্যান্ডরেসটা কইরো না। আচ্ছা, ওকে, সো তারপর আসি। দেখো চিকিৎসা ক্ষেত্রে আইআর কি কি কাজে ইউজ করা হয়। দাঁতের বিভিন্ন চিকিৎসার জন্য আইআর ইউজ করা হয়, দাঁতের মারি রিলেটেড বিভিন্ন চিকিৎসা, হ্যাঁ? তারপর হচ্ছে হাড় বা এক্স রে যেটাকে বলি, ওগুলোর জন্য। তারপর হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে যে অ্যাজমা আছে না, অ্যাজমার জন্য হচ্ছে আইআর ইউজ করা হয়, হ্যাঁ? তারপর মনে করো যে বলে না বিভিন্ন ধমনী শিরা ব্লক হয়ে গেছে, ওই ধমনী শিরা ব্লক দূর করার জন্য এগুলা করা হয়, ঠিক আছে? এগুলা করা হয়। তারপর হচ্ছে ভাইয়া মনে করো বহুত কিছু, যে আমাদের ফেসের মধ্যে যে একনে ব্রণ টোন উঠে না, যেগুলোতে পাগল হয়ে যায় আমরা, আর আমরা ছেলে মানুষরা তো ফোটায় শেষ করে ফেলাই, মেয়েরা অনেক কনসার্ন থাকি। সো এইটা আর কি। তো এগুলা দূর করতে সবগুলো যে লেজার টেজার বলে না, ওগুলো সব আইআর, বুঝছো ভাইয়া? আইআর, আইআর মানে হচ্ছে ভাইয়া ইনফ্রারেড, হ্যাঁ ইনফ্রারেড। আর আইআরটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, আইআরটা হচ্ছে তোমার অতি, সরি অবলোহিত, অবলোহিত, হ্যাঁ অবলোহিত অঞ্চল, হ্যাঁ? ওকে, সো চলো এগুলো হচ্ছে ব্যাপার। কত ধরনের প্রোডাক্ট, 10টাও থাকতে পারে, 15টাও থাকতে পারে, টাকার মানের উপর ডিপেন্ড করে ভাইয়া ফসফর, হ্যাঁ? ওকে, এবার আসি এমআরআই। এমআরআইটা ভাইয়া খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, হ্যাঁ? এমআরআই এর ফুল মিনিংটা বলছি। আইআর রিমোট মানে কি, ওই যে ইনফ্রারেড এর মাধ্যমে রিমোট যেটা চলে, আমরা যে বাড়ি দিই বারবার রিমোট কাজ না করলে, ওইটা, ঠিক আছে? ব্রণ ঠিক হয় না, কাছাকাছি হয়। আচ্ছা, এমআরআই মানে কি, এমআরআই মানে হচ্ছে ম্যাগনেটিক
রেজোনেন্স রেজোনেন্স ইমেজিং। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং মানে কি, একটা চৌম্বক ক্ষেত্র নিয়ে আমরা দেখব যে আমাদের কোনো জিনিস মানে আমাদের যে মাথার মধ্যে নার্ভ গুলো সেগুলো ঠিক মতো কাজ করে কিনা। তো এটা কিভাবে কাজ করে চলো তোমাদেরকে ব্যাখ্যা দিই। আইআর ডেঞ্জারাস, ইয়াস, সবকিছুই ডেঞ্জারাস, কিন্তু আইআর ডেঞ্জারাস এর মাত্রা একটু কম আর কি, বুঝছো। লেজার আইআর ইউজ করে, হ্যাঁ ভাইয়া। ক্যামেরাতে আইআর কিভাবে ক্যাচ করে, কাজ করে, আচ্ছা ভাই এগুলো হচ্ছে একটু ইউটিউবে বা গুগলে দেখে নিও। আমরা যখন সাধারণ জ্ঞানের কোনো করবো, সেশন করবো ইনশাল্লাহ, আমরা তখন পড়ার চেষ্টা করবো, হ্যাঁ। তো চলো আজকে আপাতত নিজের টপিকটা শেষ করি, হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস একজন জিজ্ঞেস করছে, আমি এটা অবশ্যই অ্যান্সার দেবো। ভাইয়া রিমোটে আইআর কিভাবে কাজ করে? রিমোটে বাড়ি দিলে আইআর কাজ করে, কারণ আমরা খেয়াল করছি ব্যাটারি যতই ভালো থাকুক, রিমোটে দুইটা বাড়ি না দিলে কিন্তু রিমোট কাজ করে না, ঠিক আছে। সো রিমোটে বাড়ি দিলে আইআর কাজ করে, এটা অলওয়েজ মনে রাখবা। যদিও আমি ত্রিপলি স্টুডেন্ট, আমার এটা বলা সাজে না, কিন্তু তারপরে আমি বলতেছি রিমোটে বাড়ি দিলে আইআর কাজ করে। ওকে, তারপর আসো এখানে কাজ করি। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা দেখি কিভাবে কাজ করে। সবাই এখন হচ্ছে চ্যাট বক্সে আর কিচ্ছু লিখো না, একদম অফ করে দিও, হ্যাঁ। এবার হচ্ছে ভাইয়া ঠান্ডা মাথায় একটা কনসেপ্ট বোঝাবো, আবার কনসেপ্টটা পড়বো আমরা, হ্যাঁ। ওকে, দেখো এটা মনে করো আমাদের মাথা, এখানে আছে অসংখ্য নার্ভ, এখানে আছে অসংখ্য নার্ভ, এগুলো হচ্ছে অসংখ্য নার্ভ। এখন আমাদের দেহের 70% হচ্ছে পানি, আমাদের দেহের 70% পানি, হুম। আচ্ছা, মাথায় চুল নাই, মাথার ভিতরে ঢুকছে আর কি, বুঝছো। নার্ভ 70% পানি, পানির মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি H+। তো এই প্রত্যেকটা নার্ভ কি করে, একটা করে H+, সাপোজ একটা করে H+ ছাড়তেছে, হ্যাঁ। মানে আমরা একটা টেস্ট করব, আমরা দেখবো যে H+ গুলো ঠিক আছে কিনা, একটা করে H+ ছাড়তেছে। আমি কি করব, আমার মাথাটাকে সহ আমরা একটা এমআরআই মেশিনে ঢুকাই। এমআরআই মেশিনের মধ্যে ঢুকাইলে কি হয়, একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়, চুম্বক ক্ষেত্র তৈরি হয় যেটার মান 1.5 থেকে 4 টেসলার মধ্যে, হুম। চুম্বক ক্ষেত্র তৈরি হয়। চুম্বক ক্ষেত্র তৈরি হইলে কি হওয়া উচিত জানো, আমাদের যতগুলা H+ আছে না, H+ সবগুলো একই দিকমুখী হওয়া উচিত। আমরা কিন্তু গত ক্লাসে পড়ছি স্পিন, স্পিনটা হচ্ছে এটাই যে চুম্বকের দিক সেম, হুম, চুম্বক ক্ষেত্রের দিক সেম, হুম। টেসলা হচ্ছে একটা একক, হ্যাঁ, টেসলা একটা একক, টেসলা একটা একক, একক নিয়ে মাথা ঘামাবো না আমরা, হ্যাঁ। দেখো চুম্বক ক্ষেত্রের মধ্যে যখন আমরা H+ দেই, মানে চুম্বক ক্ষেত্রের মধ্যে H+ পড়লে তাদের সবগুলা একই দিকে যাওয়ার কথা, হ্যাঁ, বা একই দিকে ঘোরার কথা। কিন্তু যাদের প্রবলেম আছে তাদের কি একই দিকে ঘুরবে না, তাদেরটা দেখবা যে কোনো একটা বা কয়েকটা বেঁকে থাকবে। সবগুলো বেঁকে থাকলে তো মানে মেইন কথা হচ্ছে সব একই দিকে থাকলে মানে তুমি সুস্থ, হ্যাঁ। আর যদি যে কোনো একটা দুইটা যদি উল্টা দিকে ঘুরে মানে সবগুলা রেসপেক্টে, তাহলে ওই দুইটাতে একটু ঝামেলা আছে, হ্যাঁ। তাহলে এরপর আমরা কি করি, যখন এমআরআই মেশিন থেকে বের করি তখন আমরা দেখি যে এই যে যে ব্যাটা উল্টায় আছে সে কোন নার্ভের সাথে যুক্ত, সে কোন নার্ভের সাথে যুক্ত, সেই নার্ভটা হচ্ছে আমরা বলি যে না ওই নার্ভে একটু ঝামেলা আছে, দেন হচ্ছে আমরা এটা চিকিৎসা করি। এইভাবে হচ্ছে এমআরআইটা কাজ করে। তাহলে আমি এটা পুরোটা আবার বলি, ঠান্ডা মাথায় শুনো, হ্যাঁ, পুরোটা ঠান্ডা মাথায় শুনো, হ্যাঁ। আচ্ছা, তারপর একটু ঠান্ডা মাথায় পুরোটা শুনো সবাই কষ্ট করে। এমআরআই সেফ না অ্যাকচুয়ালি, মানে ঝামেলা আছে। তারপরও হার্টের রোগী যারা আছে, পেসমেকার যারা আছে, এখানে চুম্বক ক্ষেত্র ঢুকাইলে কি হবে, হার্টই তো বিট করা বন্ধ করে দেবে, বুঝছো নি, ঝামেলা আছে। তো ঠান্ডা মাথায় দেখো, আমাদের মাথায় আছে, তো কি হয়, মাথায় মধ্যে অনেকগুলো নার্ভ আছে, প্রত্যেকটা মাথায় হচ্ছে ওই তো 0.5 থেকে 3 টেসলা হইতে পারে, এক 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 বইয়ে এক একটা দেওয়া আছে আর কি ভাইয়া, বুঝছো। তো এটা তোমাদের যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারো, প্যারা নাই। তো হচ্ছে এগুলো জাস্ট ভ্যালু, এটা 0.5 থেকে হোক আর 1.5 থেকে হোক সমস্যা নেই। দেখো না, আমাদের মাথা, আমাদের দেহে 70% পানি, এটার মেইন ইনগ্রেডিয়েন্ট H+। তো আমাদের নার্ভ আছে, প্রত্যেকটা নার্ভ একটা করে H+ সাপ্লাই দেয়। আমি যখন এমআরআই মেশিনে ঢুকাই, হুম, আমি যখন এমআরআই মেশিনে ঢুকাই তখন জিনিসটা কি হয়, রুহান আমি অ্যান্সার দিচ্ছি, আগে আমার কথাটা একটু ফোকাস করো ভাই, আমি অ্যান্সার দিচ্ছি, তোমার কোশ্চেনটা আমি আগেই দেখছি, হ্যাঁ একটু দাঁড়াও। তো মনে করো আমাদের নার্ভে প্রত্যেকে কি করে, H+ আয়ন দেয়। তা এখন আমাদের এমআরআই মেশিনটার মধ্যে ঢোকানোর পর একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়, এবং আমাদের সব H+ গুলা কি চুম্বক ক্ষেত্রের জন্য কি একই দিকে চলে আসার কথা, চুম্বক ক্ষেত্র যেহেতু আসছে এখানে, হ্যাঁ। তো তারপর
যদি আমরা দেখি যে না সব একদিকে নাই, কোনো একটা একটু অন্যভাবে ঘুরতেছে, যেটা অন্যভাবে ঘুরতেছে তার মানে ওই নার্ভে একটু অসুস্থতা আছে, তখন আমরা ওই নার্ভটা ডিটেক্ট করে চিকিৎসা করি। এটাই হচ্ছে এমআরআই এর কাজ। এখন এইচ প্লাসে তো কোনো ইলেকট্রন নাই, তাহলে এটা কিভাবে কাজ করে? আসলে ভাই এটা একটা আয়নের মতো কাজ করে, তো প্রত্যেকটা আয়নের একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে। সহজভাবে বলতে গেলে এটা যে শুধু এইচ প্লাসই কাজ করে তা না ভাইয়া, এইচ প্লাস দিয়ে উদাহরণ দিছি। আমাদের সবার দেহের মধ্যে ক্লোরাইডের আয়ন আছে, পটাশিয়ামের আয়ন আছে, সোডিয়ামের আয়ন আছে। এই যত ইলেকট্রন গুলো আছে এইগুলোর স্পিন দেখে আসলে নির্ধারণ করা হয়, এইচ প্লাস দিয়েও নির্ধারণ করা হয়, ওগুলো দিয়েও নির্ধারণ করা হয়। আমি জাস্ট বোঝানোর খাতিরে তোমাদেরকে এইচ প্লাস দিয়ে বুঝাইলাম, ঠিক আছে? কনসেপ্টটা হচ্ছে এরকম যে হচ্ছে সব জিনিসগুলো যদি মনে কর একদিকে থাকে তার মানে মাথায় কোনো ঝামেলা নাই, মানে সব ঠিক আছে, শরীর একদম সুস্থ, কোনো নার্ভে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই আর কি। আর এমআরআই কে আগের কালে এনএমআর বলা হইতো, এমআরআই কে আগের কালে এনএমআর বলা হইতো, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স বলা হইতো। তো নিউক্লিয়ার নাম দেখলে অনেকে ভয় পাইতো, তো এই জন্য নাম চেঞ্জ করে এমআরআই রাখা হয়েছে, ঠিক আছে? এই হইলো ঘটনা, আর কিছুই না। তো এটাই হচ্ছে আমাদের এমআরআই। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। বুঝলে একটু ওয়াই দিও সবাই, মানে কনসেপ্টটা বুঝতে পারলেই হয়েছে। কোন আয়ন কি করে এটা না, এই ঘোরাঘুরি জিনিসটা আর কি। হ্যাঁ, জাস্ট কনসেপ্টটা বুঝবা যে হচ্ছে সব একদিকে যাওয়ার কথা, যতগুলো আয়ন আছে একদিকে না যায় যদি একটু উল্টাপাল্টা ঘুরে তার মানে ওইটা সমস্যা, পরে ওই নার্ভের চিকিৎসা করা হয়, শেষ। এটা যে আয়নই হোক হোক না কেন, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ সবাই, ভাই দিচ্ছ অনেক কষ্ট করে, থ্যাংক ইউ। তো চলো এরপর আসে, দেখো শিক্ষা পরীক্ষা। শিক্ষা পরীক্ষা কিন্তু আমরা বুঝি ভাইয়া, শিক্ষা পরীক্ষা কিন্তু খুব সহজ একটা জিনিস, তাই না? শিক্ষা পরীক্ষায় আমরা কি করি? হিট দেই, তাই না? হিট দিলে কি হয়? নিম্ন শক্তি স্তর থেকে উপর শক্তি স্তরে যায়। হ্যাঁ, এই উপরের শক্তি স্তর থেকে আবার নিচের শক্তি স্তরে যখন চলে আসে তখনই আমরা কি দেখি? আলো দেখতে পাই। ঠিক আছে, এই হইলো ঘটনা। ফ্লেম টেস্ট তো এগুলো কিন্তু জানোই যে আগুনে পোড়াইলে কি হয়। ওই যে তুমি তুমি বলো, মানে একটা জিনিস আছে এর মধ্যে আমি কি দিলাম? হিট দিলাম। হিট দিলে কি হবে? ইলেকট্রন লাফ দিয়ে উপর শক্তি স্তরে যাবে, আবার যখন নিচের স্তরে ফেরত আসবে তখনই আমরা কি দেখবো? ভিজিবল রেঞ্জে যদি হয় তাহলে আমরা আলো দেখতে পারবো, তাই না? তো এখন আলো কি কি আছে ভাইয়া দেখো তো। এই যে দেখো, লিথিয়াম কি কালার হয়? গাঢ় লাল কালার হয়। স্ট্রনচিয়াম দেখো কি কালার হয়, ক্যালসিয়াম কি কালার। ভাই এগুলো সব তথ্য দিয়ে দিছি, তোমরা ভালো মতো দেখতে পারবা। হ্যাঁ, তো এই তথ্যগুলো হচ্ছে কি শিক্ষা পরীক্ষার সাহায্যে হয়। হ্যাঁ, এখন লিপস্টিক না, আসলে এগুলো হচ্ছে কালার দেখাইছে লিপস্টিকের মধ্যে। তো আচ্ছা, তো চলো পরেরটাই আসি আমরা, যে এই আয়নগুলোর উপরে টেস্ট করা হবে নাকি সব আয়ন? আসলে এটা ধাতব আয়ন ভাইয়া, বুঝছো? ধাতব আয়ন, আমরা যে কোনো একটা পদার্থ নিই, ধাতব আয়ন নিয়ে কাজ করি আর কি এগুলো। হ্যাঁ, মুখস্থ করা লাগে মাঝে মাঝে যদি অবজেক্টিভে আসে, বুঝছো? ম্যাক্সিমামই কনসেপচুয়াল জিনিস, দুই একটা জিনিস একটু মুখস্থ করা লাগে ভাইয়া, বুঝছো? হ্যাঁ, এটা পার্মানেন্ট ভাইয়া, সজীব এটা পার্মানেন্ট। হ্যাঁ, দুই একটা জিনিস একটু মুখস্থ করা লাগে আর কি। হুম, ওকে। তো এই হলো ঘটনা। আচ্ছা, আমি হচ্ছে দাগায় রাখলে বোঝা যায় না, কোনো সমস্যা নেই ভাইয়া, মুছে দিই। ঠিক আছে, এগুলো এমসিকিউ হিসেবে আসে। হ্যাঁ, এই যে ভাইয়া মুছে দিছি, তাহলে আর সমস্যা হবে না। এমসিকিউ হিসেবে আছে। মাথায় কেন ঝামেলা হয়? ওভার থিঙ্কিং করলে ভাইয়া, অনেক টেনশন করলে। বুয়েট অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট। ইন্টার তো পাস করা লাগবে আগে। তারপর দেখো ভাইয়া, এই যে শিক্ষা পরীক্ষায় আমরা অনেক সময় কি করি? এসিড ইউজ করি, এবং আমরা স্পেসিফিক্যালি একটা এসিড ইউজ করি। হুম, তো সেটা হচ্ছে এইচসিএল। কেন এইচসিএল ইউজ করি সেটা বলতেছি। এইচসিএল যে কোনো ধাতব আয়নের সাথে বিক্রিয়া করে একটা ধাতব ক্লোরাইড লবণ তৈরি করে। এই যে ধাতব ক্লোরাইড লবণ তৈরি করে, ঠিক আছে? যে কোনো ক্লোরাইড লবণ, লিখি, যে কোনো ক্লোরাইড লবণ উদ্দায়ী। উদ্দায়ী কিন্তু পড়ছো, হোয়াট ইজ উদ্দায়ী? কোনো সলিডকে হিট করলে সেটা গ্যাস হয়ে যায়, আবার গ্যাসকে হিট করলে সলিড হয়ে যায়, ঠিক আছে? এটা হলো ঘটনা। হ্যাঁ, তো জিনিসটা হলো ঘটনা। সেকেন্ড চ্যাপ্টার আর পড়ানো হবে না, আরো বহুত কিছু আছে সেকেন্ড চ্যাপ্টারে, কিন্তু আজকের ক্লাস হচ্ছে এইটুকু। আরেকটু বাকি আছে, আর একটা পৃষ্ঠা বাকি আছে খালি। হ্যাঁ, আর নাই, আর একটা স্লাইড বাকি। হ্যাঁ, আরেকটু ভাইয়াকে সময় দাও, কষ্ট করে আর 5টা মিনিট সহ্য করো ভাইয়াকে, তাইলেই হবে। আচ্ছা, যে কোনো ক্লোরাইড লবণ হচ্ছে উদ্দায়ী। উদ্দায়ী মানে কি? সে ইজিলি সলিড থেকে গ্যাস হয়ে যেতে পারে, আবার গ্যাস থেকে সলিড হয়ে যেতে পারে। হ্যাঁ, এরা সবাই বামার সিরিজে থাকে, এক্স্যাক্টলি। তো এখন ক্লোরাইডের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। আমরা ক্লোরাইডকেই কেন নিছি? অন্যগুলোকেও তো নিতে পারতাম। হ্যাঁ, তো ক্লোরাইডকে কেন নিছি বলি তোমাকে। মনে করো আমরা নিলাম কি, সোডিয়াম ক্লোরাইড নিলাম। এটা তো একটা উদ্দায়ী গ্যাস হয়ে গেল। মনে করো এটাকে হিট দিলাম, অনেক হিট দেওয়ার পর এটা ডিরেক্ট গ্যাস হয়ে গেল। তাহলে আমরা দুইটা আয়ন পাবো না? সোডিয়াম প্লাস আর পেলাম, ক্লোরাইড মাইনাস আয়ন পেলাম, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, গ্যাসকে হিট করলে ডিরেক্ট সলিড হবে। হ্যাঁ, তারপর দেখো পাইলাম উদ্দায়ী, এটাকেই তো বলে, তাই না? এবার একটু খেয়াল করে দেখো তো,
এরা দুইজনই তাহলে কি করবে, বর্ণ দেওয়ার চেষ্টা করবে না? ও হচ্ছে বর্ণ দিবে, কারণ এ হচ্ছে দৃশ্যমান রেঞ্জে পড়ে, মানে এর মধ্যে বামারের মধ্যে পড়ে, কিন্তু ও বর্ণ দিবে না, ও বর্ণ দিবে না, কারণ ও হচ্ছে দৃশ্যমানের মধ্যে পড়ে না। তাহলে শুধুমাত্র বলতো কার বর্ণ দেখতে পারবো আমরা? শুধুমাত্র আমরা সোডিয়ামের বর্ণ দেখব, শুধুমাত্র আমরা সোডিয়ামের বর্ণ দেখব। এজন্য আমরা ইজিলি বর্ণ দেখার জন্য, এজন্য আমরা ইজিলি যাতে ধাতব আয়নটারই বর্ণ দেখতে পারি, এজন্য আমরা ক্লোরাইড লবণ নিই। এখন একটা কোয়েশ্চেন তোমাকে বলি, মনে করো আমি সোডিয়াম নাইট্রেট নিলাম, হ্যাঁ, সোডিয়াম নাইট্রেট নিলে কি হবে জানো, আমি সোডিয়ামের বর্ণও দেখবো, নাইট্রেটের বর্ণও দেখবো, দুইটার বর্ণই দেখবো। দুইটার বর্ণ যদি মিক্স হয়ে যায় তখন কি আমরা বুঝতে পারবো আসলে এটা কি? একটু বলো তো, বুঝতে পারবো যে আসলে এটা কি? বুঝতে পারবো না কিন্তু, হ্যাঁ। তো আমরা হচ্ছে এজন্যই এমন একটা জিনিস নেই ধাতব আয়নের সাথে যেটা দৃশ্যমান অঞ্চলে পড়ে না, হ্যাঁ, যেটা দৃশ্যমান অঞ্চলে পড়ে না, এজন্যই হচ্ছে আমরা ওইভাবেই কাজ করি। আর সকল ম্যাক্সিমাম ধাতব আয়নই হচ্ছে ইয়ার বামারের মধ্যেই পড়ে, বুঝছো? সোডিয়ামের কালার হচ্ছে সোনালী হলুদ, হ্যাঁ, সোনালী হলুদ। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক অনেক বেশি, 801, এক্স্যাক্টলি 801। হ্যাঁ, আমরা একটু ভেজাল টেজাল দিই তো, তাই গলনাঙ্কটা একটু কমে যায় আর কি। ক্লোরাইডের আলো দেখা যায় না, কারণ ও যখন বর্ণ দেয় এটা দৃশ্যমান অঞ্চলে দেয় না আর কি, অবলোহিত অঞ্চলে দেয়, ঠিক আছে, অবলোহিত অঞ্চলে দেয়, হ্যাঁ, অবলোহিত অঞ্চলে দেয়, সেটা আর কি, হ্যাঁ। আচ্ছা, ওকে, তো এটা হচ্ছে ঘটনা। তাইলে এবার তাহলে তোমাদেরকে একটা সহজ জিনিস বলি, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, হ্যাঁ। সোডিয়াম ক্লোরাইড যদি দেই তাহলে তো সোডিয়াম পাই, তাহলে বলো তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিলে আমরা কোনটার বর্ণ দেখতে পারবো? কুইক কুইক লিখে ফেলো তো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিলে কোনটার দেখতে পারবো আমরা? ম্যাগনেসিয়াম। এই আমরা হচ্ছে কালার দেখলেই বুঝতে পারবো, মানে এই এতগুলা টপিক পড়ানোর একটাই উদ্দেশ্য হচ্ছে আমরা যখন ইজিলি কালার পাই না তখন আমরা কি করি, যে কোনো ধাতবের সাথে HCl যোগ করে দিই, HCl যোগ করলে আমরা ইজিলি কালার দেখতে পাই, ঠিক আছে? ওকে, তো চলো পরের কোশ্চেন। এইটা তোমরা একদম চোখ বন্ধ করেও ভুলটা অ্যান্সার দিও না কিন্তু, বলো, হ্যাঁ, চোখ বন্ধ করে লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দাও, কুইক কুইক অ্যান্সারটা দিয়ে ফেলো সবাই, ভুলেও যাতে ভুল না হয়, হ্যাঁ, ভুলেও যাতে ভুল না হয়, লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিও। ভাইয়া ক্যালসিয়াম ক্লোরাইড দিলে কোনটা দেখবা? ক্লোরাইড ছাড়া বাকিটা দেখবা, বুঝাই যেতেছে, তাহলে ক্যালসিয়ামেরটা দেখবা, বুঝা নাই? ক্লোরাইডেরটা তো দেখা যায় না, ঠিক আছে? হ্যাঁ, সব পরীক্ষা মেইনলি ক্লোরিন ইউজ করি আমরা, হ্যাঁ। ওকে, তো সবাই একটু দেখে নাও কষ্ট করে, কি হবে ইজি পিজি পোল, কেন? যাতে তোমরা কনফিডেন্ট হও, আর এগুলাই বুয়েটে আসছে, তোমাদের কিন্তু দেখাইছি, হ্যাঁ, ভুলেও ভুল হবে না, হ্যাঁ, উচ্ছা করে ভুল দেবে, এক্স্যাক্টলি। আচ্ছা, ওকে, সো এখন হচ্ছে পোলটা অফ করতেছি। ওকে, সবাই আশা করি বুঝতে পারছি। চেয়ার রেজাল্ট দেখো, এবার 96% মানুষ ঠিক দিছো, হ্যাঁ, এই হইলো গেছে। আচ্ছা, তো এই তো, এগুলাই কিন্তু বুয়েটে আসে, এগুলাই ঢাকা ভার্সিটিতে আসে, এগুলাই ইন্টারে আসে, হ্যাঁ, তোমরা কঠিন মনে করো না, হ্যাঁ, জিনিসগুলো সবই ইজি। তো ভাইয়া আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ এত কষ্ট করে সহ্য করার জন্য, অনেক অনেক ধৈর্য ধরছো, অনেক রেসপন্স দিছো, ধন্যবাদ সবাইকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আশা করি তোমাদের কিছুটা বুঝাইতে পারছি। ভালো থাইকো, সুস্থ থাইকো, ভালো মতো পড়াশোনা করো। ইনশাল্লাহ তোমাদের সাথে আমার আবার দেখা হবে, তোমরা ভালো মতো পড়াশোনা করো। তো ভালো থাইকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।